ডিপার্টমেন্টে পড়ছি বর্তমানে। আমার লাস্ট সেমিস্টার মানে শুরু হবে আর কি, আমার আরেকটা সেমিস্টারই বাকি। সো আমি হচ্ছে ভাই আগে আইইবি তে পড়তেছিলাম, ফর ফাইন্যান্সিয়াল রিজনস আই হ্যাড টু ড্রপ আউট। কারণ ওকে। আমার আপনার আব্বু মাই মারা গেছে, আমি নিজের পড়াশোনা নিজে ফাইন্যান্স করছি। আর মাশাআল্লাহ। আমি হচ্ছে ভাই টু বি অনেস্ট রিসার্চ পেপার দেখা যাচ্ছে লেখার ওরকম টাইম নেই, কারণ দেখা যাচ্ছে যে জব করতে হচ্ছে, নিজেকে নিজে মানে চালাতে হচ্ছে, বা আই হ্যাভ টু সাপোর্ট মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো রিসার্চ পেপারে ভাই ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা যাচ্ছে লেখার সেরকম সুযোগ হয় নাই। আর আমি ভাই টু বি অনেস্ট বাইরে মাস্টার্স এর জন্য ফুললি ফান্ডেড স্কলারশিপের জন্য খুবই ইন্টারেস্টেড। কিন্তু আমি কালকে একটা সেশন হয়েছে আমাদের ওখানে, আমি ভাইটাকে জিজ্ঞেস করেছিলাম যে যদি আমার রিসার্চ পেপার না লেখা থাকে এখানে ভাই কতটুকু চান্স। আমি যতটুকু জানি আপনি হয়তো বা ফুললি ফান্ডেড স্কলারশিপে জার্মানিতে পড়ছেন, সেই এই বিষয়ে যদি একটু ভাই একটু বলতেন খুবই উপকার হতো, যে যদি রিসার্চ পেপার না লেখা হয়ে থাকে এটা কি কোনো খুবই ড্রব্যাক হিসেবে কাজ করবে কিনা, বা ফুললি ফান্ডেড স্কলারশিপ পাবো কি পাবো না। আর ইচ্ছা ভাই আছে, সময়টা নাই বলতে গেলেও, কিন্তু ইচ্ছা রিসার্চ পেপার আছে। যেরকম আমাদের আগের সেমিস্টারের একটা ছোট্ট একটা কোর্স ছিল, রিসার্চ মেথোডোলজি নামে একটা কোর্স ছিল আমাদের। তো ওখানে আমাদেরকে টিচার বলেছে যে আপনাদের তো একটা মানে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু পড়তেছি, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, তো বলতেছে আপনাদের তো ওরকম ভাস সময় নেই, 4 মাসের একটা সেমিস্টারে তো আপনাদেরকে পড়ানোর সময় নেই। So আমাদেরকে বলেছে আপনার ছোট্ট একটা পেপার লিখবেন। তো আমি একটা পেপার লিখেছি, ওটা ভালো মানে আমি ওই পরীক্ষাতে আপনার কত 80 মার্কস পেয়েছি, ওখানে আমাদের কোনো এক্সাম হয়নি, পেপার প্রেজেন্টেশন এসবই হয়েছে। তা আমি আপনার টপিক চুজ করেছিলাম ভাইয়া যে রুরাল এরিয়াতে দেখা যাচ্ছে একটা মানুষ ইংলিশ ওইভাবে শিখতে পারছে না, আরবান এরিয়াতে যেটা শিখতে পারছে, এবং বর্তমান যুগে ইংলিশ স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ জব সেক্টরে। সো এইটা নিয়ে আমি আমার পেপারটা লিখেছিলাম। কারণ আমি নিজে যদি বলি এই যে আমার গ্রাজুয়েশন আমার করা হয়নি, বয়স দেখা যাচ্ছে হয়তো বা লাইক ভালোই হয়েছে আমার, মেবি আই মাইট বি ওল্ডার দেন ইউ, অর আই মাইট বি এট দ্য সেম এজ, নো অফেন্স। কিন্তু আমি দেখা যাচ্ছে আমি 7 বছর পার হয়ে গেছে আমি জব করতেছি, জাস্ট বিকজ আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বা আমি ইংলিশ স্পিকিং এ ভালো। এই জন্য দেখা যাচ্ছে আমি সেই সুযোগটা পেয়েছি, যেটা অনেকে দেখা যাচ্ছে সিজিপিএ থেকেও পাচ্ছে না, বা শুধু ইংলিশে ফ্লুয়েন্ট না বলে তারা ইন্টারভিউ পর্যন্ত যেতে পারছে না, জবটা পাওয়া তো দূরের কথা। এই জন্য আমি নিজের সাথে রিলেভেন্ট বলে এই টপিকটা চুজ করেছিলাম আমার পেপারটা লেখার জন্য। সরি ভাই, অনেক কিছুই বলে ফেললাম, ক্ষমা করবেন। ইটস ওকে, সমস্যা নেই। ওকে, সো ফার দেখতে পাচ্ছি আমি রেসপন্স করেছে 17 জন প্রথম কোশ্চেনটা। হয়তো আমাদের এখানে অলরেডি 84 জনের মতো আছে। তো আমি আশা করবো সবাই যদি তাদের পয়েন্ট অফ ভিউটা শেয়ার করে, পরবর্তীতে আমার জন্য সুবিধা হবে বুঝতে পারাটা যে কে কোন ফিল্ড থেকে আসে। তাহলে আমি একটা জেনারেল ওভারভিউ দিতে পারবো। কাউকে দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্স থেকে, কেউ ফিজিক্স, সোসিওলজি থেকে বেশি মানুষ আসছে। ওকে, লেট মি শেয়ার মাই স্ক্রিন, দেন ইট উইল মেক সেন্স ফর ইচ এন্ড এভরিওয়ান। আচ্ছা, আমার স্ক্রিনটা হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। সরি ভাই, স্ট্যাটিস্টিক্স। আমার আমার এখন হ্যাঁ, আবারও ভাই ইন্টারে ওয়ার্ড, ইন্টার অ্যানাদার ওয়ার্ড এগুলো দেখাচ্ছে। আপনার প্রথমে দেখাচ্ছিল যে কোয়েশ্চেন কি, কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। আমি বাকিদের অন্যরা কি দেখতে পাচ্ছি। সরি ভাই, আবার বলবেন। বাকিরাও কি সেম প্রবলেম ফেস করতেছেন, নাকি বাকিদের এই প্রশ্নগুলো আসতেছে? হ্যাঁ ভাইয়া, শুধু ওয়ার্ড দেখাচ্ছে, মানে ইন্টার ওয়ার্ড ইন্টারে এই ওয়ার্ড। ধরনের তিনটা অপশন আসছে। হুম। ওয়াই? এ কোশ্চেন আছে না, ডিপার্টমেন্ট দ্যাট ইউ বিলং টু? জি ভাই, শোনা দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওখানে যে, হ্যাঁ, ওখানে আপনি কোশ্চেন, আপনি অ্যান্সার দিবেন আপনার নিজের মতো করে। আপনার জন্য ওপেন। আপনি যদি বলেন যে আমি 10টা দিব, 10টা দিতে পারবেন। তো এটা পুরোপুরি ওপেন। আপনি এখানে ওপেনলি এখানে অ্যান্সার দিবেন। আর তার with মানে ফলশ্রুতিতে আমাদের এখানে চেঞ্জ আসবে আসলে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট বেশি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে স্ট্যাটিস্টিক্স এর এবং সোসিওলজি স্টুডেন্ট মোটামুটি লিড করতেছে আমাদের এই সেশনটাতে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই যদি আমি। আপনারা কে কোন লেভেলে পড়েন, এখানে যদি আপনারা অ্যান্সার দেন তাহলে পরবর্তী লেভেলের কোশ্চেনটা আসবে। মনে হয় পরবর্তী কোশ্চেনটা সবার ইন্টারফেসে ওপেন হয়েছে, বা
আমি কি যদি ভুল না করে থাকি? এইট সেমিস্টারে পড়তেছে, একজন রেসপন্স করছে, 7জন রেসপন্স করছে। মেজরিটি অফ থার্ড ইয়ার পার করে ফেলছে, একজন সেকেন্ড সেমিস্টার বা সেকেন্ড ইয়ার আছে। ওকে, ফার্স্ট ইয়ারের একজন দেখতে পাচ্ছি, খুব ইন্টারেস্টিং যে না এই বয়সী রিসার্চের প্রতি একটা ইন্টারেস্ট আসছে, তো এটা খুব ভালো। ভুলে ফার্স্ট ইয়ার লেখা হয়েছে নাকি 5-2 ও 4-2 বা 3-2 হয়তো মেসেজে লিখে দিতে পারেন। মাস্টার্স করতেছেন? ওকে, আমি নেক্সট কোশ্চেনে ডাইভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছিল যে কেন রিসার্চ ফোকাস করতেছেন, কেন মনে হয় যে রিসার্চ করা উচিত? আর একজন ভাই কোশ্চেন করছে, ওনার কোশ্চেন উত্তর আমি অবশ্যই দিব, আগে আপনাদের কোশ্চেনগুলো নেই। আচ্ছা, আমার মনে হয় যে কোনো কমপ্লেক্সিটি কেউ ফেস করতেছে। তো আমি সহজ পন্থাই আগাই। আমি ধরে নেব যে সবাই রিসার্চ ফোকাস করতেছে, হয়তো কেউ বাইরে যাওয়ার ইচ্ছায়, বা কেউ তার থিসিস করতে যাচ্ছে, বা হায়ার হায়ার এডুকেশন তো অবশ্যই। তো আমি ধরে নেব যে এগুলাই বেসিক কারণ হতে পারে যার জন্য তারা আসলে আপনারা রিসার্চটাকে একটা ডাইমেনশন হিসেবে ফোকাস করতেছেন। মেসেজ দেখতে পাচ্ছি, কিসে মেসেজ এখানে। ওকে, once again masters to study abroad, to gain knowledge, to go to abroad for higher education, crop science and technology তে পড়তেছেন। স্কলারশিপ পাওয়ার জন্য, expand my knowledge in research areas for abroad studies and many more. Okay, হায়ার স্টাডিজ এর জন্য স্কলারশিপ। আচ্ছা, লাস্ট একটা যদি কোশ্চেন করি আপনাদের, আপনাদের মতে কি মনে হয় কোন স্কিলটা খুবই প্রয়োজন রিসার্চ করার জন্য বা রিসার্চ নলেজ গেইন করার জন্য? আপনারা মেসেজ লিখতে পারেন, 5-7টা আমি মেসেজ দেখে একটা আইডিয়া পাই আপনারা আপনাদের
অভিব্যক্তি কি? আচ্ছা, ভালো, সবাই অ্যান্সার করছেন, খুব পজিটিভ অ্যান্সার গুলোই আপনারা সোফার মনে হচ্ছে যে অনেকটা পথ পাড়ি দিয়েছেন বা অনেকটা জিনিস গেইন করছেন নলেজ। তো এখন যদি আমি ডাইভ ইন করি আমাদের মেইন সেশনে, তো মেইন সেশনে ডাইভ ইন করার জন্য আমি ওখানে কোশ্চেন রাখছিলাম যে আপনারা কে কি কোশ্চেন করতে চান ওখানে করতে পারতেন, তো আমি হয়তো ইজিলি বুঝতে পারতাম। যাই হোক, আপনারা আপনাদের কোশ্চেন গুলা মেসেজে দিয়ে দিতে পারেন, আমি মেসেজ থেকে দেখে নিব, বা আপনারা যে কেউ হ্যান্ড রেজ করবেন, আমি সুযোগ দিব আপনাদেরকে আপনাদের কোশ্চেন গুলা করার। তো আমি ইমরান খান ওনার কোশ্চেনের অ্যান্সারটা দেই। হ্যাঁ, যদি আপনার বাইরে আসার ইচ্ছা থাকে, বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য, ইট ক্যান বি মাস্টার্স অর পিএইচডি, দেন আপনার কি কি বিষয় লাগে, মানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এবং বা ইনিশিয়ালি আপনার অফার লেটারটা পাওয়ার জন্য কোন জিনিসগুলো খুবই প্রয়োজন। আমি যদি মানে ভাগ ভাগ করে বলি, ইউরোপিয়ান কন্টেক্সট, ইউএসএ অ্যান্ড কানাডিয়ান কন্টেক্সট পুরোই ভিন্ন, চায়না অ্যান্ড দক্ষিণ কোরিয়া তাদের কন্টেক্সট ভিন্ন, অস্ট্রেলিয়ান কন্টেক্সটও ভিন্ন। তো যদি ইউরোপিয়ান কন্টেক্সট থেকে বলি, ইউরোপে আপনি যদি কখনো অ্যাপ্লাই করেন মাস্টার্স, ব্যাচেলর অথবা পিএইচডির জন্য, তখন ওদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট বা ইউনিভার্সিটি সেন্ট্রাল পর্যায় থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্ল্যাটফর্মটাকে। যেমন জার্মানিতে আসার জন্য DAAD.de, আমি টাইপ করে দিচ্ছি, এটা আপনার জন্য কাজে লাগতে পারে। .de এই পোর্টালটা হলো জার্মানির জন্য মানে একমাত্র পোর্টাল যেটা গভর্নমেন্ট অথরাইজ, এবং এটাই আসলে সবাই ব্যবহার করে থাকে। এখানে যে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যে সব ধরনের প্রোগ্রামগুলো আপনি দেখতে পাবেন, যে কোন প্রোগ্রামটা আপনার জন্য অ্যাপ্লিকেবল এবং তার রিকোয়ারমেন্ট কি। তো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টে, বেসিক রিকোয়ারমেন্টে আপনারা যদি যান, তখন দেখবেন দুই ধরনের রিকোয়ারমেন্টস থাকে। একটা থাকে একাডেমিক রেজাল্ট, আরেকটা থাকে হলো লিঙ্গুইস্টিক পারফরমেন্স। তো একাডেমিক্স এর মধ্যে আমি যদি ইন জেনারেল বলি, ইন জেনারেল আপনার রেজাল্টটা একটা ম্যাটার করে অবশ্যই। তো সেক্ষেত্রে জার্মানিতে আপনার আসতে গেলে দেখা যায় যে জার্মান বা ইউরোপিয়ান ক্রেডিটটা একটু ভিন্ন, এটা ইসিটিএস বলে। মানে আমরা বাংলাদেশে যেমন আউট অফ 4-এ 4 পাওয়া ভালো আর আউট অফ 4-এ 1 পাওয়া ভালো, মানে অপোজিট। তো সেই ক্ষেত্রে ওরা 2.5 বা 2টাকে সর্বনিম্ন গ্রেড ধরে, অথবা আমাদের বাংলাদেশের গ্রেডে কনভার্ট করলে ওটা 3-র মতো হয়, বা চেষ্টা করা 3.25 বা তার উপরে রাখা, তাহলে আপনি অফার লেটার অ্যাটলিস্ট পাবেন। এবং স্কলারশিপ পাওয়ার প্রশ্নে আসলে যদি আসি, তখন সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে হবে 3.6-এর উপরে আছে, তাহলে আপনার জন্য খুবই আপনি একটু কমফোর্ট জোনে থাকবেন, যে না, আই ডু হ্যাভ সামথিং টু শোকেস টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি। সো এটা একটা প্যারামিটার, যে আপনার রেজাল্ট খুব ভালো থাকার অবশ্যই ইম্প্যাক্ট ফেলে। সেকেন্ডলি, আপনার একটা ইম্প্যাক্টফুল বিষয় হচ্ছে যেটা বললাম, ল্যাঙ্গুয়েজ। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি গুলোই আইএলটিএস, টফেল এগুলাকে তারা প্রেফার করে থাকে, বা এগুলাকে তারা অ্যাকসেপ্ট করে থাকে। তো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করতে হবে যে 7 আপ আছে, 7 আপ থাকলে অবশ্যই আশা করা যায় যে আপনি ইরাসমাস স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল। তো ইরাসমাস স্কলারশিপ এমন একটা স্কলারশিপ প্রোভাইডার, তো তারা কি করে আপনার পার্সিয়াল স্কলারশিপ দেয়। ফোর্সে আপনার প্রোফাইল একটু দুর্বল, আপনাকে 3 সেমিস্টারের মধ্যে 2 সেমিস্টারের জন্য বা 1 সেমিস্টারের জন্য স্কলারশিপ দিচ্ছে, তো এটা পসিবল। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এছাড়া যদি জিআরই বা জিমেট দেওয়া থাকে, অবশ্যই এটা একটা পজিটিভ ভাইব তৈরি হয় বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে আপনার পোর্টফোলিওতে। অ্যান্ড লাস্টলি যদি আসি যে আপনি অ্যাডিশনাল কি কি কাজ করছেন, তো সেটা হতে পারে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ফোর্সে আপনি কোনো একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা লিডিং কোনো পর্যায়ে ছিলেন, তো সেটা অবশ্যই ইম্প্যাক্টফুল যে আপনি you do have something to manage. If you are in a background of business, then it actually makes sense যে আপনার ম্যানেজিং ক্যাপাবিলিটিস আছে। ফোর্সে আপনি ইংলিশ অলিম্পিয়াড বা আপনি ফিজিক্স অলিম্পিয়াড করতেছেন, আপনি ফিজিক্স স্টুডেন্ট, তো সেটা আপনি অবশ্যই শোকেস করে যে আপনি
ইউ আর গুড এট সামথিং ইন পার্টিকুলার। সো এগুলো বিষয় অবশ্যই ইম্প্যাক্টফুল। এখন লাস্টলি যদি আসি রিসার্চে, রিসার্চ হচ্ছে এমন একটা বিষয় যেটা ছাড়া হবেই না যদি আপনি পিএইচডি করতে চান, অথবা আপনি ইউএসএ, কানাডা, দক্ষিণ কোরিয়া, চায়না এবং অস্ট্রেলিয়া এইসব দেশে যদি আপনি এমএসসি করতে যেতে চান, মানে রিসার্চ বেস কোনো প্রোগ্রামে যেতে চান, তখন আপনার পেপার ছাড়া পসিবলই না। মানে ইউ ক্যান নট ক্র্যাক এ পজিশন উইদাউট দিস। সো আপনার পেপার লাগবে, এবং পেপার যেমন তেমন পেপার হলে হবে না, পেপারের কিছু ধরন আছে। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে পেডিটোরিয়াল জার্নাল কি। তো পেডিটোরিয়াল জার্নাল হলো যে ফেক জার্নাল, তো ফেক জার্নাল গুলো বাদে ভালো জার্নালের দিকে ফোকাস করতে হবে। ভালো জার্নাল আবার কিছু মানে ধাপ থাকে, Q1, Q2, Q3 এবং Q4। স্কোপাস ইন্ডেক্সিং থাকে, এসএসসি ইন্ডেক্সিং থাকে, তো অনেক ফ্যাক্টরি এই জায়গায় কাজ করে। তো সেক্ষেত্রে একটা ভালো জায়গায় ভালো ইন্ডেক্স সম্পন্ন কোনো জার্নালে আপনার যদি একটা পেপার থেকে ফার্স্ট অথর হিসেবে বা দুইটা পেপার থেকে, তখন আপনি আসলে শোকেস করতে পারবেন যে না, আই ডু হ্যাভ সাম নলেজ রিগার্ডিং রিসার্চ ফিল্ড এন্ড সো অন। সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ ইন ইউর সেলফ। ঠিক একজন জার্নাল হ্যান্ড রেজ গুলো করছেন। কিভাবে জানবো ভাইয়া? ওকে, ফেক জার্নাল কিভাবে জানবেন? ফেক জার্নাল কোনগুলা ওটা জানা থেকে আপনি কোনগুলো ভালো জার্নাল ওটা জানাটা খুব বেশি ইজি। কারণ দুনিয়াটা এখন ফেকের। আপনি এদিকে যাবেন ওদিকে ফেক ফেক ফেক। তো সেই ক্ষেত্রে আপনি যদি জানতে পারেন যে আসলে কোন জার্নালগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল এবং কোন জার্নালগুলো আমি চুজ করব, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে যে আহ, এই জার্নালটা আমার দরকার। যদি আমি আপনাদেরকে জানি না ইন দ্য মিন টাইম দেখানো উচিত কিনা, তবু আমি আপনাদের একটা টাইপ দিই, আপনি ভালো জার্নাল কিভাবে চুজ করবেন। করছে আমি সায়েন্স ডিরেক্ট, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ও না, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে। হুম, তো সায়েন্স ডিরেক্ট, CIN, আমি বেসিক থেকে দেখা যাচ্ছি। আচ্ছা, আপনি আপনার জার্নাল বা পেপার সার্চ করার জন্য কিছু প্ল্যাটফর্ম থাকবে বা কিছু প্ল্যাটফর্মই বলা চলে। তো তার মধ্যে সায়েন্স ডিরেক্ট, উইলি অনলাইন লাইব্রেরি, দেন স্কোপাস, এইগুলা কিছু সাইট আছে, সেখান থেকে আপনি ভালো পেপারগুলাকে ডিটারমাইন করতে পারেন। তো সেক্ষেত্রে আমি যদি সায়েন্স ডিরেক্টে আসি, আসার পরে অ্যাডভান্স সার্চে ক্লিক করলে আমার একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আমি সার্চ দিতে পারবো। ফার্স্টে আমি বিজনেস স্টুডেন্ট, আমি ফিনটেক ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে জানতে চাই, ফিনটেক জানতে চাই। আমি ফোর্সে রিসেন্ট কোনো একটা পেপার পড়তে চাই 2024-এর। অথরের নাম আমি কোনো কিছু মেনশন করলাম না, শুধু সাল মেনশন করলাম। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে 2024 সালে ফিনটেকে, শুধু ফিনটেকের উপরেই 1,500-এর মতো আর্টিকেল পাবলিশ হয়েছে। এখন ফোর্সে আমি এই পেপারটা পড়বো বা এই পেপারটা আমার জানার আগ্রহ হয়েছে, এটা গেলাম। তো আমি কোনো পেপার, আমি যে ইন্ট্রোডাকশন যাওয়ার সময় অবশ্যই এই জিনিস আমি টাচ করব, তো আমি একটা ওভারভিউ দিই। এখান থেকে আপনি কিভাবে বুঝবেন যে জার্নালটা ভালো? এটা হলো পেপারের নাম আর এটা হলো জার্নালের নাম। তো জার্নালটা আমি যদি রাইট বাটন ক্লিক করে ভিতরে যাই, তো আমি দেখতে পাচ্ছি যে জার্নালটার সাইট স্কোর এবং ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে। তো সবসময় মাথায় রাখবেন যে ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে এরকম জার্নাল, ওগুলো অবশ্যই ভালো। ওগুলা ভালো মানে টপ লেভেলের জার্নাল। যদি 0.00 সামথিং হয় তাও বেটার। তো এটা ইমপ্যাক্ট ফ্যাক্টর 5.5%, এটা বোঝা যাচ্ছে খুবই ভালো জার্নাল। তারপরও আপনার যদি মনে হয় না আমি কনফিউজড, তাও একটু ভালো অপশন হলো আপনি আপনার জার্নালের অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যে জার্নাল ইনসাইটস, এখানে ইমপ্যাক্ট ভালো করে বুঝতে পারবেন। এবং ইন্ডেক্সিং দেখেন, এই পেপারটার ইন্ডেক্সিং আছে এমার্জিং সোশ্যাল সায়েন্স সাইটেশন বা সোর্স সাইটেশন ইন্ডেক্স। তো SCI বা SSCI এই ধরনের জার্নালগুলো ভালো ভালো হয়। তো আমি যদি আমার জায়গা থেকে বলি, আমরা এখন এই জায়গায় আছি, এমার্জিং কোনো পেপারও আমি চুজ করি না।
কারণ এটা ভালোর দিকে যাচ্ছে। যেগুলো পেপার এক্সটেন্ডেড এসসিআই বা এসসিআই, ওগুলো পেপারকে আমি পার্সোনালি বা আমরা পার্সোনালি প্রেফার করি। তো সেক্ষেত্রে এটাও ভালো হওয়ার পথে, বা এটা তুলনামূলক ভালো একটা জার্নাল, বোঝা যাচ্ছে যে ইমপারফেক্ট ভালো। যদি আরো ভালো কোনো একটা জার্নাল আমি চেক করতে চাই ফোর্সে, দেখি এই জার্নালটা কেমন। এটা অবশ্যই ভালো জার্নাল, দেখে বোঝা যাচ্ছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর 8 অ্যাবাউট। এই আপনি অ্যাবাউটে আসলে, অ্যাবাউট যদি নিচে আসেন দেন আপনি এটার ইন্ডেক্সিং দেখতে পাবেন, অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং। তো এখানে দেখেন বলতেছে স্কোপাস ইন্ডেক্সিং আছে, সায়েন্স সাইটেশন ইন্ডেক্স এক্সপান্ডেড, যেটা বললাম যে এসএসসি এক্সপান্ডেড। তো এই যে সাইটেশন যদি এসএসসি থাকে বা স্কোপাস থাকে, এই দুইটা একটা হইলে যথেষ্ট, যে না জার্নালটা ভালো বোঝা যায়। তো এইগুলা দেখে আপনি জার্নালটাকে ভালো বা মন্দ বুঝতে পারবেন। তো আমি যেখানে ছিলাম, যে তো সেক্ষেত্রে রিসার্চ কি কাজে লাগে না? অবশ্যই রিসার্চ কাজে লাগে। আপনি আমি যদি আপনাদের দুইজন থাকেন, আমার কাছে আসেন, আমি একজন প্রফেসর যে আমি ফান্ড নিয়ে বসে আছি, ফান্ড দিব। একজনের রেজাল্ট ধরেন যে 3.80, তার কোনো রিসার্চ পেপার নেই। আরেকজনের রেজাল্ট 3.70 বা 65, তার দুটা রিসার্চ পেপার আছে। তো আমি কাকে প্রেফার করব? যদি আমার প্রোগ্রামটা এমএসসি হয় বা আমারটা থিসিস ড্রাইভেন হয়, তখন আমি অবশ্যই চেষ্টা করব যে তাকে প্রেফার করার, যার একটা রিসার্চ পেপার আছে, এবং আমি দেখবো যে তার পেপারটা আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে কিনা। ফার্স্টে আমি ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনার একটা রিসার্চ পেপার আছে হলো এগ্রিকালচার ইকোনমিক্স এর উপরে, তখন হয়তো আমার সাথে ম্যাচ করবে না। যদিও আপনার নলেজটা কাজে লাগবে, তখন একটা মানে 50-50 অপশন থাকবে যে আমি কি ভালো স্টুডেন্টটাকে নিবো, মানে 3.880 পাওয়াটাকে নিবো নাকি 3.65 কে নিবো। তখন একটা 50-50 কনসার্ন থাকে। কিন্তু যদি দেখি না, আমার ডোমেইনেই আপনি কাজ করছেন বা আপনার নলেজ বা আপনার পেপারটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, তখন আমি অবশ্যই প্রেফার করবো তাকে যার 3.65 থাকছে। ইট ডাজেন্ট ম্যাটার টু মি, result actually doesn't matter in Europe or any other countries if you have skills and capabilities. রেজাল্ট হলো একটা সংখ্যা, কিন্তু রেজাল্ট অবশ্যই থাকা অনেকটা ভালো, রেজাল্ট থাকা অবশ্যই ভালো, কিন্তু যদি থিসিস বা রিসার্চ পেপার থাকে, এটা অবশ্যই আপনাকে আগে রাখবে। তো আমি এখন ডিরেক্টলি ডাইভ ইন করি হচ্ছে হলো আমাদের মেইন সেশনে যাওয়ার আগে। কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার জি, একটা আবু তালহা। কোয়েশ্চেন ছিল যে কারো ইউনিভার্সিটিতে যদি অপরচুনিটিটা না থাকে, তাহলে একা একা আর কি কোনোভাবে কি করা যায়? যেমন আমার এমএল নিয়ে, এআই নিয়ে ইচ্ছা, বাট ইউনিভার্সিটিতে তেমন সুযোগ নেই করার, তাহলে আমাদের ক্ষেত্রে কি করা যাবে? আপনি কোন ইউনিভার্সিটি ভাই? আমি যদি যদি বেশি পার্সোনাল হয়ে যান, না আসা করলে সমস্যা নেই। ভাইয়া ন্যাশনালের আন্ডারে আর কি। ওকে, ইটস ওকে, গ্রেট। আমি থ্যাঙ্কফুল যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করতেছেন। তো রিসার্চ করার জন্য যদি কোনো একজন গাইডেন্স থাকে বা সুপারভাইজার থাকে, এটা অবশ্যই ব্লেসিংস। কিন্তু মেজরিটি সময় ওটা থাকে না। যেমন আমাদের সময় যখন আমরা শুরু করেছিলাম, আমি হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। তো আমার ইউনিভার্সিটিতে দেখা গেছে যে বিবিএর স্টুডেন্ট রিসার্চ করবে, এটা তো আসলে কল্পনাতীত ছিল আমাদের সময়। তো সেই ক্ষেত্রে আমাদের টিচাররা আহ, অবশ্যই তাদের তাদের জায়গাতে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে, দে হ্যাভ ট্রাইড দ্য বেস্ট। বাট অবশ্যই ওইরকম একজনকে প্রয়োজন যে আপনাকে রাইট ওয়েতে গাইড করতে পারবে। তো সেরকম গাইডেন্সের অভাব ছিল, কিন্তু সামহাউ আই হ্যাভ ওভারকাম। সো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, যে অলরেডি কাজ করতেছে তার পিছনে পিছনে ঘুরতে হবে, এবং এই নেটওয়ার্কিং আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ট্রাস্ট মি, এই নেটওয়ার্কিং আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কারণ যারা স্কলার্স, তাদের তাদের দুনিয়া জোড়া চাহিদা। তো অবশ্যই আপনি নিজে থেকে ট্রাই করেন। এখন ফর্সে আপনি যদি আমার কাছে আসেন, হ্যাঁ আমি নেওয়াজ ভাই, আমি আপনার কোশ্চেনটা নিব। আপনি যদি আমার কাছে আসেন, ভাই আমি আপনার সুপারভাইজেশন চাই, তখন আমি অবশ্যই আপনাকে সময় দিতে পারবো কিনা পারবো না, ওটা ডিপেন্ড করবে হলো যে আপনি কোনো প্রপোজাল নিয়ে আসছেন কিনা। ফর্সে আপনি একটু পরে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, এটা আসলে কোনো সেন্স ক্রিয়েট করবে না। যদি আপনি একটা প্রপোজাল তৈরি করে আসতে পারেন, আমি যদি আপনার কাজটা দেখে তাকায় বুঝতে পারি যে আপনি এটা পিছনে ইফোর্ট দিয়েছেন, আমরা যখন একটা কাজ দেখবো, দেখলে বুঝতে পারবো যে ইউ হ্যাভ ট্রাইড এ লট। সো তখন আমি বুঝবো না ছেলেটার ইচ্ছে আছে, একটা সুযোগ দেওয়া যায়।
তো আমি সময় না পাইলে আমার নেটওয়ার্কে কাউকে আমি দিয়ে দিলাম যে ওর সাথে কোলাবোরেট করো বা কাজ করতো। এই জিনিসগুলো অবশ্যই আমরা দেখি, বা যারা ডোমেইনে আছে তারা এই জিনিসগুলো খুবই খেয়াল করে। তো এই দিক থেকে আপনি ট্রাই করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব থেকে অনেক নলেজ গেইন করতে পারবেন। ট্রাই করেন, নলেজ গেইন করেন, ইনডেপথে যান, তারপরে কাউকে অ্যাপ্রোচ করেন যে আমি আপনার সাথে কাজ করতে যাবো, আমাকে একটু হেল্প করা যাবে কিনা কাইন্ডলি। আশা করি আপনি অ্যান্সার পাইছেন আমার। জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি, আলী নওয়াজ ভাই। ভাইয়া আমার যে কোয়েশ্চেনটা ছিল, আমি হচ্ছে চীনা ইউনিভার্সিটিতে ফিজিক্সে সেকেন্ড ইয়ার পড়ি আর কি বর্তমানে। জি। তো আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ওই বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইনস্টিটিউটের একটা প্রোগ্রামে ওদের ফেলো হয়েছিলাম। তো ওখানে পড়াশোনা বা করার পর আমি যতটুকু বুঝলাম যে আমার ওই দিকটায় হচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট, আমি ওদের সাথে রিসার্চ করতে কাজ করতে ইচ্ছুক আর কি। তো আমার ম্যাজর যেহেতু ফিজিক্স, আমি যদি ওই হিসেবে কাজ করি তাহলে আমার কি আদৌ কোনো মানে গেইন হবে কিনা, এটাই জিজ্ঞেস করতেছিলাম। ভালো আমার কোশ্চেন। ইন্টারেস্ট আছে ওইদিকে খুবই, এন্ড মেন্টর যারা আছে ওনাদের অনেকগুলো রিসার্চ পেপারও আছে। তো ইফ আই সিক দেয়ার হেল্প, আই থিংক দে মে হেল্প, এই জন্যই। ভালো কোশ্চেন রেজ করছেন। এই প্রশ্নটা বা এই প্রবলেমটা আসলে অনেকেই ফেস করে, এবং এই কোশ্চেনটা প্রায় আমাদের কাছে আসে, বা আমাদের মধ্যে কাছে ওই মানে মাথায় এই ধরনের প্রশ্ন অনেক রেজ হতো ইনিশিয়ালি। তো এটার অ্যান্সারটা খুবই ইজি। আপনি নলেজ গেইন করার জন্য অবশ্যই তাদের সাথে কাজ করতে পারেন, একটা দুইটা পেপারে অবশ্যই কাজ করতে পারেন। কারণ এই কাজ করলেই যে আপনার মানে মানে আপনি যখন রিসার্চ করবেন, মানে আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি, আমার নামের পিছনে পেপার কয়টা আসলো, ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট আই হ্যাভ লার্ন ইজ দ্য ম্যাটার। সো আপনি যদি বিশ্বাস করেন যে না, আমি তাদের থেকে যে শিখতে পারবো এবং ওই শিক্ষাটা আমাকে পরবর্তী আমি ইন্ডিভিজুয়ালি যদি কাজ করতে চাই, আমাকে এটা কাজে লাগবে, হোয়াই নট। সো আমি আমার জায়গা থেকে দেখা দেখা গেছে আমি আমার নিজের ডোমেন থেকে বের হয়ে যে এগ্রিকালচার ডোমেইনেও কাজ করছি। আই হ্যাভ ওয়ার্ক অন মেডিকেল সায়েন্স অ্যাজ ওয়েল। সো আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, কিন্তু আমার আমার যদি প্রোফাইল দেখেন আপনারা কখনো, আমার বেশিরভাগ কাজ দেখবেন যে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর উপরে, নিউরাল নেটওয়ার্কের উপরে। তো এগুলো অবশ্যই কাজে লাগে, কিন্তু আপনি যদি চেষ্টা করতে পারেন এরকম যে যেখানে কাজ করতেছেন তাদেরকে যদি আপনি অ্যাপ্রোচ করতে পারেন যে আপনার ফিজিক্সের সাথে রিলেট করে যদি কোনো টপিক ডেভেলপ করা যায়, তাহলে ওটা হয়তো আপনার জন্য ভালো হবে। আর যদি না হয়, অবশ্যই আপনি তাদের সাথে কাজ করবেন বা কাজ করার আগ্রহ প্রকাশ করতে পারেন, বিকজ অফ gaining the knowledge that you actually need at this initial stage. So I would say yes, why not? জি, মেহেদি হাসান ভাই, আপনার কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ, উম, আফসান, কোশ্চেন প্লিজ। আপনি যে বললেন যে প্রপোজাল ক্রিয়েট করে সুপারভাইজারকে দেখানো, এখন প্রপোজালটা কিভাবে ক্রিয়েট করা যায়? আচ্ছা, প্রপোজাল কিভাবে ক্রিয়েট করা যায় ওটা নিয়ে আমি কথা বলতেছি। ইন্ট্রোডাকশনে আমি তাহলে টাচ দিয়ে দেবো প্রপোজালটা কিভাবে ক্রিয়েট করা যায়। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি তাহলে ইন্ট্রোডাকশন নিয়ে কিছু কথা বলি। ওকে, লেটস ডাইভ ইন। আচ্ছা, যদিও পার্সোনাল জিনিস দেখানো প্রয়োজন না, আমি গতকালকে একটা কাজ শুরু করছি, সামনে যেহেতু চলে আসছে আপনার দেখাই। আমার কাজটা হলো দ্য ইম্পর্টেন্স অফ কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি ইন দ্য এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, এভিডেন্স ফ্রম ট্রাভেল টেকনোলজি ইন্ডাস্ট্রি ইন জার্মানি। সো যদি আমি আমার এই টপিকটাকে আগে ভাঙাই, পরবর্তীতে আমি অন্য কোনো কাজ শো করবো, অন্য কিছু শো করবো। আমরা যখন পেপার লিখবো, লেখার সময় আমাদেরকে দুটা জিনিস, আমাদেরকে ইন্ট্রোডাকশন বা লিটারেচার লেখার আগে সবার আগে খেয়াল রাখতে হবে যে আমি কি করতে চাই, আমার কি করা উচিত বা আমি কি করতে চাই। তো সেই ক্ষেত্রে রিসার্চ দুই ধরনের হয়, একটা হলো ডিডাকটিভ, আর এটা হচ্ছিল ইন্ডাকটিভ। এটা হলো ইনিশিয়াল একটা, আরো মানে রিসার্চকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্রাইটেরিয়ানস এন্ড সেক্টর। সো
যদি ইনডাকটিভ এন্ড ডিডাকটিভটা কি মিন করে, ইনডাকটিভ রিসার্চ হলো আপনি বটম টু আপ অ্যাপ্রোচ ফলো করে, এবং ডিডাকটিভটা ফলো করে হলো টপ টু বটম অ্যাপ্রোচ। তো টপ টু বটম অ্যাপ্রোচ এবং বটম টু আপ অ্যাপ্রোচ জিনিসটা কি? তো টপ টু বটম অ্যাপ্রোচ বলতে বোঝানো হচ্ছে যে আপনি অতীতের কোনো পেপার, ধরেন যে আমার কোনো একটা পেপার আপনি পড়ছেন, পড়ে আপনি এআই নিয়ে একটা পেপার পড়ছেন, ওই পেপার পড়ছেন, আরো 100টা বা 10 জনের পেপার পড়ছেন, পেপার পড়ে মনে হইলো যে ওদের পেপার থেকে নতুন কিছু করার সুযোগ আছে, নিউ আইডিয়া জেনারেট হলো যে হ্যাঁ এই পেপারগুলো থেকে নতুন এরিনা ওপেন হয়েছে, আমি এই এরিনাগুলোতে ফোকাস দিতে পারি, আমি কাজ করতে পারি। দেন আপনি কি করবেন? ওর জন্য আপনি ডিসাইড করবেন যে আমি কি মেথড ইউজ করব, কোন মেথড ইউজ করা যায় এই উদ্দেশ্যটা ফিল করার জন্য। দেন আপনি ডেটা কালেক্ট করবেন, আপনি মেথড রান করবেন, রেজাল্ট ইন্টারপ্রেট করবেন, দেন কনক্লুশন দিয়ে আপনি আপনার মেসেজটাকে কনভে করে দিয়ে চলে আসবেন। এটা হলো আপনার ডিডাকটিভ রিসার্চ, টপ টু বটম। আপনি অন্যদের পেপার পড়তেছেন, অন্যদের আইডিয়া পড়তেছেন, পড়ে আপনি কোনো কিছু ডেভেলপ করাকে বলা হলো ডিডাকটিভ রিসার্চ। এটা আরেক কথায় বলে হলো আপনার এটাকে আপনার ইউজুয়ালি আপনি এম্পিরিক্যাল রিসার্চ বলতে পারবেন না। এম্পিরিক্যাল রিসার্চ যদি আমরা আসি, ইন্টারেক্টিভ রিসার্চ, ইন্ডাকটিভ রিসার্চ বা বটম টু আপ রিসার্চ, এটাতে যেটা হয় যে আপনি কোনো একটা সমস্যা ফেস করছেন। যদি আমাদের ব্যক্তি জীবন দিয়ে প্রকাশ করি, ফর্সে আমরা যখন কোভিড-19 আসলো, কোভিড-19 একটা সমস্যা, এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য তখন সলিউশন ভাবতেছি। সমস্যা সলভ করার জন্য আমরা কি করলাম? ভাবলাম যে সমস্যা থেকে আপনি কিছু ডেটা নিলেন যে এই রোগীর সিমটমস, ওই ডেটা থেকে আপনি কি করলেন? আপনি রান করলেন, মেথড রান করলেন যে হ্যাঁ এটা দিয়ে আমি কি কি ইনসাইটস বের করতে পারি। দেন আপনার একটা রেজাল্টস বের হলো, ওই রেজাল্টের সাথে আপনি অতীতে কেউ যদি কোভিড-19 বা কোনো আপনার এই ধরনের কি বলে ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ করে থাকে, যেহেতু কোভিড-19 একটা নতুন রোগ, এই রোগের তো অতীতে কোনো কাজ নাই, মানে যারা, যদি আপনি একদম একদম ফার্স্ট অথর হন, কাজ ছিল না, তো আপনি কার সাথে কম্পেয়ার করবেন? আপনি ফর্সে আপনি 100 বছর আগে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা ছিল, ওটার নাম XYZ দিলাম, ওটার সাথে আপনি কম্পেয়ার করবেন। তখন আপনি কি করবেন? যে আপনার প্রবলেমটাকে বেস করে প্রবলেমটাকে আপনি রান করছেন, প্রবলেমটা থেকে আপনি রেজাল্ট পাইছেন যে আমার এই প্রবলেমটা, এই জিনিসটা এই কারণে ছড়াইছে, এই জিনিসটা হয়তো জ্বরের মতো প্রথম অনুভব হয় এবং পরবর্তীতে মানুষ মারা যায়। তখন আপনি কম্পেয়ার করতেছেন অতীতে এরকম মহামারী যতগুলো হয়েছে, ওই মহামারীগুলোতে আসলে কিরকম হয়েছে। দেন আপনার এই অর্জনটাকে আপনি কম্পেয়ার করে বোঝাচ্ছেন যে আমি একটা নতুন জিনিস বের করছি যেটা আসলে কোভিড-19 এটা একটা খুবই কনসার্ন বিষয় এবং এটা সম্পর্কে স্টাডি করতে হবে। এবং আপনার এই পেপারটার উপর ভিত্তি করে যখন কোভিড এর এখন দ্বিতীয় পার্সন, ধরেন যে আপনার পরে আমি কাজ করব কোভিড নিয়ে, তখন আমার কাজটা হবে হলো এই ধরনের এই ধরনের ডিডাকটিভ। কারণ অলরেডি আপনার কোভিড-19 কাজটার উপর ভিত্তি করে আপনার কাজটা আমি দেখে ইনফ্লুয়েন্স হয়েছি বা অনুপ্রাণিত হয়েছি, হয়ে এখন আমি চাচ্ছি যে আমিও কোভিড এর নতুন কিছু বের করবো। ফর্সে আপনি কাজ করছেন চায়না ডাটা নিয়ে, আমি বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করে আমি কম্পেয়ার করবো যে চায়নাতে কি ছিল, বাংলাদেশে কি ছিল। তো এটা হলো বেসিক ধারণা যে রিসার্চ দুইভাবে করা যায়। একটা হলো একদম একদম নতুন কিছু কনসেপ্ট আপনার মাথায় আসলো যে হ্যাঁ ভাই আমার মাথায় হঠাৎ কাজ একটা একটা আইডিয়া আসলো, আমি এই আইডিয়াটার উপর কাজ করতে চাই। দেন আপনি ওটা নিয়ে ঘাটবেন, নেটে ঘাটবেন যে এটা নিয়ে কাজ আছে কিনা। যদি কাজ থাকে তখন তো আপনার ডিডাকটিভ হবে, কারণ আপনি ওটার থেকে আপনি কানেকশন করতে যাবেন। ফলে আপনি যে জিনিসটা এখন ভাবতেছেন এটা হয়তো আজ থেকে 20 বছর আগে ইউএসএ থেকে ভাই ভাই এর উপর কাজ করে বসে আছে। তো এই জন্য তো আপনাকে অবশ্যই ঘাটতে হবে যে আসলে এই জিনিসটা নিয়ে মানুষ কাজ করছে কিনা। যদি কাজ করে থাকে দেন আমাদের অবশ্যই ডিডাকটিভ স্ট্র্যাটেজি ফলো করতে পারে। যদি না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আপনি কোনো কিছু নিয়ে কাজ করছেন এবং আপনি কোনো কোনো প্ল্যাটফর্মে এই ধরনের কোনো কাজ পান, তখন আমরা ইনডাকটিভ হইতে যাবো। তো এটা হলো বেসিক টার্ম।
এখন যদি আহ, আমি আমি জানি না, আচ্ছা আপনারা কি এর আগে পুরো রিসার্চ পেপার কিভাবে পড়তে হবে, রিসার্চ পেপারে কি কি বিষয় আপনি কিভাবে আইডিয়া জেনারেট করবেন, এগুলো নিয়ে কোনো ক্লাস করছেন? না ভাই, না ভাই। তাহলে আসলে আসলে ভাই আজকের ক্লাসটাতে ভাই টপিক সিলেকশন এন্ড ইন্ট্রোডাকশন আচ্ছা দুইটা বিষয় ভাই কমান। টপিক আমি শুনছিলাম আমাকে বলেছে শুধু, আচ্ছা ওকে, আমি ভাবছি শুধু ইন্ট্রোডাকশনটা করবো। আচ্ছা তাহলে আমি একদম আর একটু ডিপটে যাই আমি আপনার দেখে আসলে কিভাবে আপনি বুঝবেন যে একটা জার্নাল আপনি কিভাবে আসলে রিসার্চ গ্যাপ বের করতে পারবেন, কার মানে আপনার কিছুর উপর কাজ করা উচিত ফোর্সে। আমি এই জার্নালটাই নামাবো এবং এই জার্নালটা আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অ্যাক্সেস নাই এটার। আচ্ছা আপনারা কি জানেন যে পেপার কিভাবে নামাইতে হয়? এই পেপারটা যদি আপনার নামাতে বলা হয়, আপনার নামাতে পারবেন কেউ? কি ভাই? সরি পারবো। এই পেপারটা 35 ইউরো পেপার। আপনারা কি এই সাইহাব ইউজ করেন তাই না? জি জি জি। গুড গুড গুড, ভেরি গুড। জার্মানিতে এটা করা সম্ভব না, একদম ঝামেলা হয়ে যাবে। তো তো নামানো সম্ভব না আমাদের, আর আমার ইউনিভার্সিটি থেকে এটা সাবস্ক্রিপশন নাই এটার উপরে। দেন তাহলে আমি ফ্রি কোনো পেপার নিতে যাচ্ছি না। Doesn't have access. আমি আসলে ব্যাপার রাখি না, ডিলিট করে দিই কাজ করার পরে। আচ্ছা এটা নয়। ওকে আচ্ছা, আহ আপনি টপিক কিভাবে সিলেক্ট করবেন বা আপনার পেপার কি ধরনের কাজ করা উচিত? ধরেন যে আমি কোনো টপিক জানি না, আমি একটা নতুন টপিক নিয়ে কাজ করতে চাই। আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে আমি ফিনটেক নিয়ে কাজ করতে চাই, ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে কাজ করতে চাই। তো ফিনটেক নিয়ে কাজ করব, আমি ফিনটেকের একটা পেপার নামালাম। তো আমরা পেপার পড়ার নিয়মটা কি? এই পেপারটা হলো 9 পেজের। যদি আমি পেপারটা থ্রু আউট লাইন বাই লাইন পড়তে চাই, পেপারটা পড়তে আমার হয়তো 3-4 ঘন্টা লেগে যাবে। এখন আমি পেপারটা 5 মিনিটে পড়তে চাই, পুরো একটা আইডিয়া নিতে চাই পেপারটা কি করছে, তখন আমার জন্য প্রসিডিউরটা কি হবে, পেপারের স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তখন আমার জন্য ইজি হয় বোঝাটা। সবার আগে আমরা তার পেপারের টপিকটা পড়বো, যে টপিক সেন্টেন্সটা কি বলতেছে। টপিক সেন্টেন্সটা বলতেছে ডিজিটাল ট্রান্সফরমেশন ইন ফিনটেক, আই মিন ফাইন্যান্সিয়াল টেকনোলজি, চুজিং বিটুইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড সফটওয়্যার এজ সার্ভিস বা SAS। তো বলতেছে ফিনটেকে ফাইন্যান্সিয়াল টেকনোলজিতে ডিজিটাল ট্রান্সফরমেশনটা কি বা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং আপনি কোনটা চুজ করবেন, অ্যাপ্লিকেশন বেসড ট্রান্সফরমেশন যাবেন নাকি সফটওয়্যার সার্ভিস। তো আমি যদি একটু আইডিয়া দিয়ে দিই, সফটওয়্যার সার্ভিস এবং অ্যাপ্লিকেশন বেসড পার্থক্যটা কি? অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে যে আপনি ধরেন আপনার মোবাইলে অ্যাপস ডাউনলোড দিয়েছেন, এই অ্যাপস আপনি ইউজ করতেছেন। আর সফটওয়্যার সার্ভিস কি? আপনি ডিরেক্টলি
আপনি সার্চ দিয়ে মনে করেন আপনার ক্রোমে আপনি গিয়ে সার্চ দিচ্ছেন, সার্চ দিয়ে আপনি বের করে কাজ করে চলে আসছেন, ওটা আপনাকে ইনস্টল করতে হচ্ছে না। আপনি আহ, কি বলে ক্লাউডে এটা সার্ভিস পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন, তো অন্য সফটওয়্যার সার্ভিস আপনি ইউজ করতে পারবেন। তো এখন আমি যদি পেপারটা পড়ি, পেপারটা পড়ার জন্য আমাকে ইনিশিয়ালি ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য আমি অ্যাবস্ট্রাক্টটা পড়বো। তো একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনার 5টা জিনিস থাকা গুরুত্বপূর্ণ, মাস্ট। এবং একটা অ্যাবস্ট্রাক্টে পারপাস থাকতে হবে, মেথড থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, দেন আপনার থাকতে হবে হলো এটার অরিজিনালিটি থাকতে হবে বা ভ্যালুস, দেন থাকতে হবে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিকেশনস। আচ্ছা, পারপাস, উদ্দেশ্য, কোন মেথড দিয়ে আপনি এটা করবেন, রেজাল্ট, হ্যাঁ এই 4টা জিনিস থাকলে আপাতত হবে। 4টা না 5টা লিখছি, ঠিক আছে, ওকে। আপনাকে দেখেন, আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সারমর্ম, সারমর্ম দিয়ে আপনি পুরো পেপারটাকে আপনি বোঝাতে যাচ্ছেন যে এই পেপারটার মধ্যে আমি এটা নিয়ে কাজ করছি। তো এই 5টা জিনিসকে আপনি পুরো পেপারের মধ্যেই এটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং এটা পুরোটা বড় করে লেখা হয়। তো অ্যাবস্ট্রাক্টে আপনার থাকবে পারপাস, মানে আপনি কোন উদ্দেশ্যে এই কাজটা করতে যাচ্ছেন, প্রথম অংশে থাকবে এটা। এখন কিছু কিছু পেপারে দেখবেন যে ডিরেক্টলি পারপাসে না যে ওরা ব্যাকগ্রাউন্ড দেয়, শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিছু যুক্তিগত আছে। ফার্স্টে আমার অডিয়েন্স, আমি যাদের জন্য বইটা লিখতেছি বা পেপারটা লিখতেছি, সে জানে না আমি কি বিষয়ে কথা বলতেছি, তখন আপনি ওটার জন্য 1-2 লাইন একটা আইডিয়া দিলেন যে না এই জিনিসটা এটা, তারপরে পারপাসের দিকে মুভ করা। আচ্ছা, যদি আমরা দেখি, দেখেন এই পেপারটাতে যদি আমরা আসি, বলছে দিস রিসার্চ এইমস টু অফার, এই যে ওর একটা উদ্দেশ্য আছে, ও কি এইম করতেছে, ইট রিভিল করছে, কি রিভিল করছে মানে রেজাল্ট রিভিল করছে। এবং এর উপরে ও মেথডটা বলে গেছে, দেয়ার আর ভেন্ডরস, দিস স্টাডি, ওকে। এই যে এখানেও একটা ফোকাস দিছে যে ও কি মেথড ইউজ করবে, কিভাবে ব্যাপারটাকে সাজাবে। তো এটা দ্বারা কেউ উপকৃত হবে, এই জিনিসটাও হয়তো উপরে দিছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার একটা পেপারের মধ্যে, একটা আইডিয়াল পেপারের মধ্যে সিকোয়েন্সটা এরকম হওয়া উচিত যে আপনি প্রথমে একটা পারপাস দিবেন, যে আমার উদ্দেশ্য এটা, দিস পেপার এইমস টু, দিস দ্য পারপাস অফ দিস পেপার ইজ, অর দিস পেপার উড লাইক টু ডেমনস্ট্রেট। তো এরকম করে এক লাইনের মধ্যে আপনি জিনিসটা বুঝে দিবেন যে আমি আসলে কি চাই। দেন আপনি ওই উদ্দেশ্যটাকে মিট করার জন্য কোন মেথড ইউজ করবেন এবং কি ডাটা ইউজ করবেন ওটাকে লিখতে হয়, যে আমি এই ডাটা ইউজ করে, এই মেথড ইউজ করে এই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে চাই। তারপরে আসে রেজাল্ট, আপনি ওই উদ্দেশ্যটাকে রিচ করার জন্য আপনি যে ডাটাগুলোকে ইউজ করছেন এবং যে মেথডটা রান করছেন, রান করার ফলে আপনার কি রেজাল্ট আসছে, আউটকামটা কি, ওটাকে লিখতে হয় 1-2 লাইনে। দেন লিখতে হয় যে এটা আসলে সমাজে ভ্যালুটা ক্রিয়েট করতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস পেপার, অর হোয়াট ইজ দ্য কি ফাইন্ডিংস অফ দিস পেপার কম্পেয়ার টু এনি আদার পেপার। দ্যাট মিনস এখানে আপনি একটা শর্ট কম্পারিজন করবেন, যে অন্য যে পেপারগুলো যেটা কভার করতে পারেনি আপনি ওই জিনিসটা কভার করছেন। ফাইনালি আসবে ইমপ্লিকেশন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, এর ফলে কারা উপকৃত হবে। ধরছে আপনি ফিজিক্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্সের একটা পেপার লিখছেন, আর্টিকেল লিখছেন, অবশ্যই আপনার অডিয়েন্স হবে ফিজিক্সের স্টুডেন্টসরা বা ফিজিক্সের কোনো একজন সায়েন্টিস্ট বা ওই ডোমেনের কেউ হইতে পারে। তো তখন আপনি ওখানে মেনশন করে দিবেন যে আপনি তাদের উদ্দেশ্য আপনি কি মেসেজ রান করতেছেন বা মেসেজ দিচ্ছেন। তো এই 5টা জিনিস অবশ্যই থাকতে হবে একটা অ্যাবস্ট্রাক্ট। দেন আসি ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন যখন আমরা লিখবো, লেখার আগে আমাদের, এখন আপনি যখন, আচ্ছা ইন্ট্রোডাকশন যাওয়ার আগে আমি যদি বলি এই পেপারটা ইন্ট্রোডাকশন পড়ি,
ইন্ট্রোডাকশনে আপনার ওর যে পেপারটা থাকবে টপিকটা, ওই টপিকটাকে ও কিছু কিছু কিওয়ার্ডসে ভাগ করবে। যেমন এখানে দেখুন কিওয়ার্ডস দিয়ে দিছে, অ্যাপ্লিকেশন একটা কিওয়ার্ডস, এসএএস একটা কিওয়ার্ড, সিকিউরিটি এনহ্যান্সমেন্টস একটা কিওয়ার্ড, কমপ্লিশন একটা কিওয়ার্ড দিছে। তো এখান থেকে যদি আমি কিওয়ার্ড দিই, আমি ডিজিটাল ট্রান্সফরমেশনকে একটা কিওয়ার্ড ধরতে পারি, ফিনটেককে একটা কিওয়ার্ড ধরতে পারি, আমি ধরতে পারি অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সার্ভিস, এই দুইটা কিওয়ার্ড ধরতে পারি। তো কিওয়ার্ডস কেন আমরা ধরবো? আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো তখন কিওয়ার্ডস কেন্দ্রিক আমরা প্যারাগ্রাফ লিখবো এবং কানেক্ট করার চেষ্টা করব যে এই কিওয়ার্ডটার সাথে এই কিওয়ার্ডটা কিভাবে কানেক্টেড। এখন ধরেন আমার এই 4টা কিওয়ার্ডের জন্য আমি 4টা প্যারাগ্রাফ লিখবো, বা এই বাকি 2টার জন্য একটা লিখবো, বা 3টা সব মিলে 3টা প্যারাগ্রাফ লিখবো। তো আমি যখন লিখবো দুইভাবে লিখতে পারি। আমি আগে লিখতে পারি অ্যাপ্লিকেশন এবং এসএএস, এস বা সফটওয়্যার সার্ভিস, এই দুইটা জিনিস বর্তমান সময়ে কতটা গুরুত্বপূর্ণ বা এটার ডিমান্ডটা কিরকম, এটা নিয়ে আপনি একটা প্যারা লিখলেন, খুব সুন্দর করে একটা প্যারা লিখলেন। লিখে তারপর আপনি লিখতে পারেন এর ফলে কি হচ্ছে, আপনার কোম্পানিগুলোকে ডিজিটালাইজ হতে হচ্ছে এবং ডিজিটালাইজ হচ্ছে, তারা ম্যানুয়াল বা ট্র্যাডিশনাল অপারেশনস থেকে সরে এসে তারা ডিজিটাল অ্যাপ্রোচে ফোকাস করতেছে। কি করতেছে, তারা অ্যাপ্লিকেশনস বা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এগুলাকে অ্যাকোয়ার করতেছে। অ্যাকোয়ার করার ফলে কি হচ্ছে, তাদের বিজনেসের মধ্যে যে ফাইন্যান্সিয়াল অপারেশন গুলো চলতো সেগুলো যেহেতু টেকনোলজি বেসড হয়ে যাচ্ছে, সেই জন্য এটা ফিনটেক হিসেবে কনভার্ট হচ্ছে। আপনি প্রসেসটা এভাবে শুরু করতে পারেন। আবার আমি এভাবেও করতে পারি যে ডিজিটাল ট্রান্সফরমেশন কি, এটা নিয়ে একটা প্যারা শুরু করতে পারি যে ডিজিটাল ট্রান্সফরমেশন বিকজ অফ টেকনোলজিক্যাল ইভলভমেন্ট, পৃথিবী এখন একটা বড় একটা চেঞ্জের মধ্যে যাচ্ছে এবং এই চেঞ্জের মাধ্যমে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে কোম্পানিগুলা, এবং কোম্পানিগুলা তারপর পরে আমি প্যারা কি করতে পারি, এই কোম্পানিগুলা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা টেকনোলজি ইমপ্লিমেন্টেশন করে থাকে। তখন আপনি 2-3টা ডিপার্টমেন্টের নাম দিয়ে আপনি পরে ফোকাস দিলেন যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক, ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফোকাস করলেন, করে আপনি বলেন যে ফাইন্যান্স ইন্ডাস্ট্রি এখন বা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টগুলো এখন টেকনোলজি বেসড হয়ে গেছে, তারা এখন আর ক্যাশ বেসড ট্রানজাকশন করে না, ক্যাশ বেসড বিজনেস করে না, তারা এখন কার্ড ওরিয়েন্টেড হয়ে গেছে। তারা আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন গুলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে নিচ্ছে, তারা এখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে তারা প্রেডিকশন করতেছে যে তাদের লোন ক্রেডিট ফ্রড ডিটেকশন করতেছে। তো আপনি ফিনটেকের ক্ষেত্রে টেকনোলজি একটা প্যারা দিলেন, দেন আপনি আসলেন এই টেকনোলজি গুলা বিজনেসকে ডিরাইভ করতেছে কিছু কিছু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার এজ এ সার্ভিস, এগুলাতে ফোকাস দেওয়ার জন্য। তখন আপনি সফটওয়্যার এজ এ সার্ভিস এবং অ্যাপ্লিকেশন এই দুইটার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দিয়ে দুইটা কম্পারিজন করলেন, করে আপনি ইন্ট্রোডাকশনের একটা ওভারঅল আইডিয়া দিলেন যে পুরো পেপারটা আসলে কি বিষয়ে কথা হচ্ছে। দেন আপনি লাস্টের দিকে যে একটা টাচ দিলেন যে অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার সার্ভিস এই দুইটার মধ্যে ভালো মন্দ আছে, এখানে একটা কম্পারিজনের সুযোগ আসলো। তখন ওই কম্পারিজনটাকে আপনি প্রবলেম স্টেটমেন্ট হিসেবে দেখাবেন যে এখন কোম্পানিগুলা বা বিজনেসগুলা ডিসিশন নিতে একটা প্রবলেম ফেস করতেছে যে হয়দার দে শুড গো ফর অ্যাপ্লিকেশনস অর সফটওয়্যার সার্ভিস। দেন আপনি এটাকে প্রবলেম স্টেটমেন্ট ধরে আপনার পেপারটাকে সাজাবেন। দেন আপনার আসবে হাইপোথেসিস, যে আপনি হাইপোথেসিস করতে পারেন যদি কোম্পানিগুলো অ্যাপ্লিকেশনের দিকে বেশি ফোকাস করে রাদার দেন সফটওয়্যার এজ সার্ভিস, তারা টেকনোলজিক্যালি বেশি অ্যাডভান্সড সার্ভিস পাবে। আপনি আরেকটা হাইপোথেসিস করতে পারেন না, আপনার সফটওয়্যার সার্ভিসকে যদি তারা বেশি গুরুত্ব দেয় তাহলে তারা বেশি সাকসেসফুল হবে। আপনি দুটো হাইপোথেসিস নিয়ে আগালেন। তো এই একটা পেপারের ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে এই জিনিসগুলা মাথায় রাখতে হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন রেজ হয়েছে মেবি? জি ভাইয়া, জি। আমার কোশ্চেনটা হচ্ছে ভাই, হাইপোথেসিস নিয়ে কথা বলছিলেন, এই বিষয়টা নিয়ে যদি আর একটু বিস্তারিত বলতেন, কিভাবে ড্র করা যায় বা কিভাবে আসলে এর গুরুত্বটা থাকে। জি, আমি হাইপোথেসিস আসবো। আর হাইপোথেসিস আসবো, আমি মানে ইন্ট্রোডাকশনে ঢুকি নেই, আমি আপনার যেহেতু পেপার সম্পর্কে ধারণা নেই, পেপারে একটা ওভারভিউ দিই, দেন আমি আপনাদেরকে ইনডেপথ অবশ্যই আরো যাবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ একজন তো লিখছে যে আচ্ছা আমি অবশ্যই স্যার না,
আমি আমি একজন স্টুডেন্ট, আমি আপনাদের ভাই। আমাকে স্যার বললে আমি অন্যভাবে দেবো বলে লজ্জা পাই। আচ্ছা, জীবনে প্রথম আমি হয়তো এরকম ওকে প্রবলেম পড়লাম বা ফেস করলাম। ওকে, টপিক হেডিং এর সবগুলো কি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করা যাবে? একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট কতগুলো কিওয়ার্ড থাকতে পারে? আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্টে 4টা সর্বোচ্চ 5টা কিওয়ার্ড থাকবে আপনার, এবং একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্টে সর্বোচ্চ 120 থেকে 180 ওয়ার্ডের বেশি লিখবেন না। তার মানে অ্যাবস্ট্রাক্ট যেটা থাকবে ওটা 120 ওয়ার্ডের 180 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। তাহলে ওই 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 পেপারটা আসলে মানে লিখা যায়, বা লিখে কখন লিখে ফোর্সে আপনি 3-4টা ডোমেইনকে একসাথে কম্বাইন করতে যাচ্ছেন, তখন আপনাকে যৌক্তিকতা দেওয়ার জন্য অনেক কিছু লিখতে হচ্ছে। সেই ক্ষেত্রে হয়তো আপনি 180-র বেশি, অনেক সময় 200-250 লিখে অনেকে, কিন্তু অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন 180-র মধ্যে রাখার। আচ্ছা, তারপর কোশ্চেন আসছে, ভাই একটা পেপার পড়ায় ওটা সামারি করা লিখবো কিভাবে? ওকে, ওকে, কিওয়ার্ড টপিক থেকে নিতে হবে। এটা একটা ভালো কোশ্চেন করছেন। কিওয়ার্ডস আপনার সিলেক্ট হবে হলো অবশ্যই ফার্স্টে আপনাদের মধ্যে যে একজন বলেন যে আমি ভাই মেশিন লার্নিং কাজ করতে চাই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতে চাই, তার মানে আপনার চোখের মধ্যে দুইটা কিওয়ার্ড ঘুরতেছে আপনার মাথার মধ্যে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট মিনস এআই এন্ড মেশিন লার্নিং। এখন আপনি এআই এবং মেশিন লার্নিং কোথায় কাজ করবেন? এআই মেশিন লার্নিং তো সব ফিল্ডে কাজ হচ্ছে এখন। এটা মেডিকেল সায়েন্স থেকে শুরু করে এডুকেশন এবং সব ইন্ডাস্ট্রিতে আর আছে। এখন আপনি ভাবলেন যে আমি এআইটা দেখবো যে এডুকেশন ইন্ডাস্ট্রিতে এআই ইম্প্যাক্টটা কি, তখন আপনার একটা কিওয়ার্ড চলে আসবে কিন্তু অলরেডি এডুকেশন। দেন আপনি বললেন যে আপনি এডুকেশন যে করবেন, আপনি কোন জায়গায় ডাটা নিয়ে কাজ করবেন? আপনি কি বাংলাদেশের ডাটা নিয়ে কাজ করবেন নাকি ওয়ার্ল্ড ওয়াইড ডাটা নিয়ে কাজ করবেন? যদি গ্লোবাল ডাটা নিয়ে কাজ করেন, তখন আপনার একটা নতুন কিওয়ার্ড হিসেবে চলে আসবে, গ্লোবাল টার্ম চলে আসবে। আর যদি বলেন না আমি বাংলাদেশে ডাটা নিয়ে কাজ করবো, আমি কোনো একটা নির্দিষ্ট রিজনের ডাটা নিয়ে কাজ করবো, আমি একটা প্রাইমারি স্কুল এডুকেশন নিয়ে কাজ করবো, আমি হায়ার এডুকেশন নিয়ে কাজ করবো, আমি ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে কাজ করবো, তখন আপনার কিওয়ার্ড কিন্তু সেই আলোকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আমি কাজটা করতেছি, আমার কাজটা কতটা ন্যারো হয়ে আসতেছে। রিসার্চ ডাজন্ট মিন যে আপনি ব্রড সেন্স সব নিয়ে কাজ করবেন। রিসার্চ হচ্ছিল এটা ক্ষুদ্রতম অংশটাকে বের করে নিয়ে আসা বা ক্ষুদ্রতম এরিয়াটাকে আপনি ফোকাস করে আগায় আসা। তো সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড গুলো কিন্তু আপনি যখন পেপার লিখবেন তার আগে আপনার মধ্যে চলে আসবে যে আমি এআই নিয়ে কাজ করতে চাই, আমার এআই এর এই জিনিসগুলো থাকবে। যেমন আমার পেপারটা যেটা শেয়ার করছি ওটা আমি এআই আসবে এবং ক্লাউড কম্পিউটিং আসবে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে হলো এখন বিশ্ব আসলে অন্যদিকে মুভ করতেছে, যেটা বাংলাদেশে এখনো অবগত না আমরা। এখন আপনার ডেটা সেন্টার বলতে কিছু থাকবে না সামনে, যেমন আমাদের কোম্পানি ডেটা সেন্টার অলরেডি সেল করে দিয়েছি আমরা, আমরা ক্লাউডে চলে গেছি। মানে আমাদের যত ইনফরমেশন, কাস্টমারদের যত ডেটা, আমাদের যত ডেটা থাকবে সবগুলো আপনার একটা সেন্ট্রাল হাবে চলে যাবে, যেটার কোনো আপনার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ওই ডাটার অ্যাক্সেস পাবে, এবং ডাটা হারায় যাওয়ার বা ইরোর হওয়ার সম্ভাবনা এখানে খুবই কম থাকে। তো আমার দুইটা কিওয়ার্ড এখানে। দেন আমি বলছি যে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটিস, মানে এআই আসার ফলে কিন্তু আমাদের একটা বড় রিস্ক আসছে যে আমাদের ডাটা প্রাইভেসি নষ্ট হওয়ার একটা ভয় আছে, যেটা বাংলাদেশে আমরা হয়তো অত স্ট্রংলি ফিল করি না। আপনি যখন বাইরে আসবেন তখন বুঝবেন যে ডাটা প্রাইভেসি কত গুরুত্বপূর্ণ এখানে, বা আপনি নিজেই ফিল করবেন আর আমার কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি কত জায়গায় দিয়ে দিছি, এটা দেওয়া উচিত না। তো ডেটা প্রাইভেসি একটা ফ্যাক্টর এআই আসার কারণে, ক্লাউড কম্পিউটিং আসার কারণে। কারণ আপনি যখন ডেটা সেন্টার থেকে ক্লাউডে যাবেন, থার্ড পার্টির কাছে আপনি আপনার ডেটাকে দিয়ে দিবেন, আপনার কাস্টমারের সব ইনফরমেশন রাখবেন, ওখানে স্টোর করবেন। সামহাও যদি আপনার ডেটা লিক হয়ে যায় তাহলে তো আসলে বিশাল বিপদে পড়ে যাবেন। যেমন হ্যাঁ, একজন বলছে জিডিপিআর, জার্মানিতে বা ইউরোপে জিডিপিআর অ্যাক্ট চলে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশনস, খুবই স্ট্রিক্টলি চলে এটা। যদি কোনো কোম্পানি ডেটা প্রোটেকশনের এই ল ব্রিজ করে তাহলে তাকে অ্যাটলিস্ট 20 মিলিয়ন ইউরো অথবা তার বাৎসরিক ইনকামের যেটা বড় হবে, মানে 20 মিলিয়ন থেকে বেশি যদি তার বাৎসরিক ইনকাম হয় তাহলে ওই টাকাটা তাকে দিতে হবে, 4% অফ ইয়ারলি রিটার্ন। সো বুঝতেই পারতেছেন
যে কত বড় একটা অ্যামাউন্ট তাদেরকে জরিমানা করতে হয়। আমি শুধু একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ইটালিতে একটা রেস্টুরেন্টে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, যে ওখানে কাস্টমাররা আসতে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো ওই কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে শুধু কাস্টমার আসা যাওয়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ডিটেক্ট করার জন্য, কিন্তু সে তার এমপ্লয়ি পারফরমেন্সকে সে ওটা যারা ইভালুয়েট করছে, যে তার এমপ্লয়িরা কাজ ঠিক মতো করে কিনা বা ফাঁকিবাজি করতেছে কিনা, সে এটার উপর ডিপেন্ড করে এমপ্লয়ীদেরকে স্যালারি কম দিছে বা তাদের সাথে খারাপ বিহেভ করছে। দেন ওই এমপ্লয়ি মামলা করার পরে ওই কোম্পানিকে জরিমানা করা হয়েছিল 20 মিলিয়ন ইউরো, জাস্ট বিকজ অফ সে কনসেন্ট ছাড়া তার এমপ্লয়ির ডাটা ইউজ করছে। তো এইসব দেশগুলোতে এই আইনগুলো এতই কঠিন এবং এই আইনগুলো খুবই স্ট্রিক্টলি মানা হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি, আমরা সবাই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বুঝি, তো ডিজিটাল রেসপন্সিবিলিটি কি, যে একটা কর্পোরেশনের এই যে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করার ফলে তাদের কি কি রেসপন্সিবিলিটি মাথায় রেখে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর কি, যে আমার এমপ্লয়িরা একটা রিস্ক ফেস করতেছে যে যদি এআই চলে আসে তাহলে আমরা জব হারাবো। তো সেই ক্ষেত্রে কোম্পানির কিছু রেসপন্সিবিলিটি আছে তাদের এমপ্লয়িকে এনশিওর করা, ন তোমরা জব হারাচ্ছ না, তোমাদের কাজটাকেই আরো ইজি করার জন্য আমরা এআই ইমপ্লিমেন্ট করতেছি, তোমাদের পরিশ্রমটাকে কমানোর জন্য। তো এই জিনিসগুলো কোম্পানি এনশিওর করতেছে কিনা এটা আমার জানার ইচ্ছা। তো তাহলে মানে আমার কিওয়ার্ড অলরেডি কিন্তু 3টা চলে আসলো। এক হলো এআই, ক্লাউড কম্পিউটিং, 3 হচ্ছে হলো আপনার কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি। যদি এটাকে আরো ভাগ করি, কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, 2 হলো কাস্টমার এক্সপেরিয়েন্স বা কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি যেটা আরেকটা কিওয়ার্ড বের করতে চাই, এখন আমি তো পুরো বিশ্বের ডাটা নিয়ে কাজ করতেছি না, আমি বলছি আমি জার্মানি ডাটা নিয়ে কাজ করবো, তখন আমি জার্মানিকে একটা আমার কিওয়ার্ড ধরতে পারি। আমি যদি বলি যে না আমি টেকনোলজি ইন্ডাস্ট্রিকে ধরতেছি, তখন আমি টেকনোলজি ইন্ডাস্ট্রিকে একটা কিওয়ার্ড ধরতে পারি, যে টেকনোলজি ট্রাভেল ইন্ডাস্ট্রি আমার একটা কিওয়ার্ড হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা আপনি যতই ন্যারো হবেন ততই আপনার কিওয়ার্ডের অপশনটা বেড়ে আসবে এবং কিওয়ার্ডটা আরো স্পেসিফিক হবে। তো আপনাকে অবশ্যই রিসার্চ করার ক্ষেত্রে, টপিক সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক, মোর ক্লিয়ার এবং স্পেসিফাইড হইতে হবে। যে আপনি যদি একটু জিজ্ঞেস করে তুমি কি করতে চাইছো, আপনি জগা খিচুড়ি সব বুঝাইছেন, লাভ নাই। আপনি একটা জিনিস করছেন, ভালো করে করছেন, সেটা আপনার মার্কেটে সেল হবে। ওকে, আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটির জন্য এই আমি যে টপিক নিয়ে থিসিস রিসার্চ করব ঠিক করছি ও সেটার পেপার কম, এখন সেই টপিক নিয়ে কাজ করা কি ঠিক হবে নাকি যে টপিকের ব্যাপার বেশি সেটা নিয়ে কাজ করবো? আচ্ছা, এই প্রশ্নটা যে করছেন সে কাইন্ডলি বলবেন যে কোন টপিক নিয়ে কাজ করতে চান। এটা খুব ভালো বিষয়। যদি কোনো টপিকে কাজ কম থাকে সেটা আপনার জন্য আসলে খুবই সুবিধার, ওই কাজটা আসলে মার্কেটে সেল করার জন্য। যদি ওটা মার্কেটে ডিমান্ড থাকে, আগে বুঝতে হবে যে আপনি কি ধরনের কাজ করতে চান। আপনি একটু কাইন্ডলি লিখে দিবেন আমাকে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, অ্যাব্রোডে স্কলারশিপ পাওয়ার জন্য ফার্স্টে রিসার্চ পেপার 1 নং অথর হিসেবে থাকাটা কি মাস্ট? ওকে, যদি আপনার একটা রিসার্চ পেপারে ফার্স্ট অথর থাকে অবশ্যই আপনি খুবই ভালো সিচুয়েশন থাকবেন। ইভেন আপনি পিএইচডি করতে গেলে অবশ্যই আপনার একটা করসপন্ডিং অথর এবং একটা ফার্স্ট অথর লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই, কিন্তু ইনিশিয়ালি আপনি যখন শুরু করবেন অবশ্যই আপনি দেখা যায় ফার্স্ট অথর হইতে পারবেন না বা করসপন্ডিং অথর হইতে পারবেন না। এটা আসলে মেক সেন্সও করে না। ফোর্সে আপনার জীবনে কোনো কাজ ছিল না, আপনি প্রথম কাজ করছেন, ওই কাজে আপনি ফার্স্ট অথর। তখন আমি একজন অডিয়েন্স হিসেবে কি ভাববো, যে হয়তো সে টাকা দিয়ে বা সে সে অন্য কাউকে দিয়ে কাজ করে নিছে, এটা তো আমার জন্য ধরাটা খুবই ইজি হবে, কারণ আপনার তো আসলে অতীতে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। আমি কিভাবে আপনাকে বুঝবো যে আপনি এত ভালো একটা কাজ করে ফেলছেন একা একা ফর দ্য ফার্স্ট টাইম? ওকে, পেজ জার্নালে ফ্রি জার্নাল পেপার পাবলিশ করার মধ্যে ডিফারেন্স কি? ফ্রি জার্নালে পাবলিশ করলে ভালো ভ্যালু কম, পেজ ওকে ভ্যালু বেশি থাকে এমন না। যদি আপনার জার্নাল কিছু আছে হলো আপনার ফ্রিলি অ্যাক্সেস করা যায়, কিছু আছে আপনার ফ্রিলি অ্যাক্সেস করা যায় না, মানে আপনি পাবলিশ করতে পারবেন না। ইন জেনারেল আপনার 200 থেকে 400 ইউরোর মতো লাগে একটা পেপার পাবলিশ করতে ভালো জার্নালে। কিন্তু কিছু জার্নাল আছে যারা ওপেন অ্যাক্সেস দেয়। তো ওপেন অ্যাক্সেস জার্নাল খারাপ না,
ভালো, কিন্তু আমি আপনাদের যে প্রসিডিউরটা বলছি ওই প্রসিডিউরটা যদি ফলো করে আগান তাহলে অবশ্যই আপনার জন্য সলিউশনটা খুবই ইজি, আপনি খুব ভালোভাবে এটাকে ওভারকাম করতে পারবেন। ইটস ওকে। আর অনেক অনেক পেড জার্নাল আছে, তারা আপনার কল ফর পেপার অফ ই করে ফরসে কোনো একটা ক্রুশাল টাইম যাচ্ছে, ফরসে কোভিড আসছে, কোভিড একটা গুরুত্বপূর্ণ বিষয়, জার্নালগুলো অফার করে দিচ্ছে যে তোমরা যদি কোনো কোভিডের পেপার দাও তোমার কোনো টাকা দিতে হবে না, তখন ওরা কল ফর পেপার ওপেন করে। তো আপনি গুলো জার্নাল গুটে গেটে কল ফর পেপার চেক করবেন যে কোন পেপারটা আমার টপিকের উপরে কল ফর পেপার, আই মিন কোনো সার্কুলেশন দিয়েছে, তখন আপনি ওখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, বিষয় একদমই নিউ, তাই বুঝতে পারছি না কোশ্চেনটা ঠিক হচ্ছে কিনা, বাট এটাই শিওর হতে পারছি না যে নিয়ে কাজ করবে না। ওকে, ফরসে আপনি কোনো একটা টপিক নিছেন, সেই টপিকটা নিয়ে কোনো কাজ হয় না অতীতে। এটা দুই ধরনের হতে পারে। আপনি কোনো টপিক নিচ্ছেন, ওই টপিকটা অলরেডি 4-5 বছর ধরে মার্কেটে চলতেছে, কিন্তু ওটা নিয়ে কোনো কাজ হয় না, তার মানে বুঝতে পারছেন ওই টপিকটা মার্কেটের দাম নেই, ওই টপিকে নিয়ে কোনো মাথা ঘামানোর কোনো কিছু নাই। যদি বলি যে আপনার রিসেন্টলি এই মানকি পক্স আসছিল কোভিড এর পরে, ওটা নিয়ে দেখবেন যে আপনার কোনো কাজ হয়নি, কারণ কি ওটা একটা মানুষ ভয় পাচ্ছিল যে মহামারী হবে, কিন্তু ওটা কোনো ভ্যালু নেই। ওটার আগে ভ্যাকসিনেশন আছে, তো ওটার পিছনে সময় দেওয়ার প্রয়োজন নেই। কোভিড-19 যখন আসছে সবাই কোভিড এর দিকে ফোকাস করছে। দ্যাট মিনস এটা একটা জিনিস যেটা নিয়ে কাজ করা উচিত। এখন যদি বলেন যে ভাই কোভিড-19 এর যদি আপনি 20 সালের দিকে ফোকাস করেন, তখন তো কাজ ছিল না, একটা বা দুইটা কাজ ছিল। তো সেই দিক থেকে তো আপনি আপনি ভাবতেই পারেন যে ভাই এটা তো কাজ কম, আমি কি কাজ করবো কিনা। অবশ্যই কাজ করবেন। যদি কোভিড এর কাজ কম থাকে, আপনি কম কম পেপার নিয়ে কাজ করেন, কিন্তু ওই কাজটা করছেন মানে আপনার মার্কেটে সেল হবে। কোভিড এর আমার একটা কাজ ছিল, ওই কাজটা আমি ভালো জায়গায় দিতে পারিনি, আমার ম্যাডাম দেয়নি, তখন আমি কাজ তো ভালো বুঝতাম না, মাত্র শুরু করছি আমার জার্নি। যেমন তেমন একটা জার্নাল দিছে, আমার ওই জার্নাল অলরেডি আপনার 15টা সাইটেশন হয়েছে। একদম ভালো জার্নাল না হওয়া সত্ত্বেও অনেক রিচ হয়েছে, প্রায় 150 বা 200 জন ওই পেপারটাকে রিচ করছে। তো উম, এটা ফ্যাক্ট করে যে আপনি কত ইউনিক টপিক নিয়ে আসছেন। তো 2020 সালের দিকে কোভিড এর নিয়ে যদি একটা ওয়ার্ড কেউ লিখতো, সেটাই মার্কেটে সেল হইতো। ভাই কিওয়ার্ড গুলোকে সম্পর্কে একটা নিজস্ব ধারণা রয়েছে, যেটা ব্যাখ্যা করব। সম্পূর্ণ আমাদের নিজস্ব যা ধারণা আছে। আচ্ছা, কিওয়ার্ড যখন আপনি নিয়ে কাজ করবেন তখন আপনি আপনার নিজস্ব ধারণা কখনো ই করবেন না। আচ্ছা, আমাদের যেহেতু সময় কমতেছে, আমি ডিরেক্টলি ডাইভ ইন করে আসলে কিভাবে লেখা উচিত, তার আগে আমি পেপারটা লাস্টে একবার দেখাই দিই যে পেপারটা একবার কি করবেন। পেপারের ইন্ট্রোডাকশন যদি আমি যেটা বললাম, ইন্ট্রোডাকশন বলার পরে পেপারের ইন্ট্রোডাকশন লাস্ট পেজে যাবেন, লাস্ট সেকশন, ইন্ট্রোডাকশন লাস্ট সেকশন। লাস্ট সেকশনে আসলে প্রতিটা জার্নালেরই ইন্ট্রোডাকশনের লাস্ট পেরায় গেলে আপনারা দেখতে পাবেন যে ওই পেপারটার কন্ট্রিবিউশন কি। দ্যাট মিনস ও পেপারটা দিয়ে মানুষকে কি দিতে চাইছে বা কি বুঝাতে চাইছে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন হলো এখান থেকে। ইন্ট্রোডাকশনের লাস্ট পেরা থেকে আপনারা পাবেন হলো কন্ট্রিবিউশন। লিটারেচার রিভিউ হচ্ছে হলো ইন্ট্রোডাকশনের আয়না। আয়না মিনস ইন্ট্রোডাকশন আপনি যেইভাবে আগাবেন, যেই প্যারাগুলা, প্রথম প্যারাতে যদি আপনি ডিজিটাল ট্রান্সফরমেশন দেন, দ্বিতীয় প্যারাতে যদি আপনি এআই দেন, এখানেও প্রথম প্যারাতে আপনি ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবেন, দ্বিতীয় প্যারাতে আপনি এআই নিয়ে কথা বলবেন, এভাবে আগাবেন। তো এখানে কি করে লিটারেচার রিভিউতে আপনি উপরে যে কথাগুলো বলছেন এই কথাগুলো সাপোর্ট দেয় যে এইগুলো বিষয় নিয়ে অতীতে কেউ কাজ করছে, তার মানে আপনি যে কাজ করতেছেন এটার একটা ভ্যালু আছে, এটার একটা যৌক্তিকতা আছে। এই জিনিসগুলা এখানে ব্যাকআপ দেওয়া হয়। যেমন এখানে বলছে বালা অ্যান্ড কার 2009 সালে এবং লুই এটেল তারা মিলে একটা কাজ করছে এই জিনিসটার উপরে। এরকম করে কয়েকজনেরই সাইটেশন করা হয়েছে এখানে সফটওয়্যার ইমপ্রুভমেন্ট প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে। তার মানে সফটওয়্যার ইমপ্রুভমেন্ট প্রাইজিং স্ট্র্যাটেজি নিয়ে অতীতে অনেকেই কাজ করতে, সে এটা বুঝাতে চাইছে। এরকম করে আপনার ও কয়েকটা প্যারা দিছে। দেখেন আমার কথার সাথে কিন্তু যৌক্তিকতা আছে। ও সফটওয়্যার নিয়ে একটা প্যারা করছে, সফটওয়্যার ইমপ্রুভমেন্ট মানে এই অ্যাপ্লিকেশন নিয়ে, সে অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার এস লাইসেন্সিং নিয়ে সে একটা প্যারা করছে। তো সে তার মতো করে আগাইছে এখানে। আচ্ছা, 3 নম্বর লিটারেচার রিভিউর লাস্ট প্যারাতে আপনারা সবসময় পেয়ে যাবেন হলো রিসার্চ গ্যাপ। তার মানে এই যে অতীতে মানুষ যেইগুলা করছে, যে এক একজন এক একটা বিষয় নিয়ে কাজ করছে, আপনি যেগুলো কাজ এক্সপ্লেন করে যাবেন যে তারা এটা এটা কাজ করছে, করার পরে তারা কোন জিনিসটা করে নাই,
ওটাতে আপনি বুঝে যাবেন যে তারা আসলে কি করে নাই, আপনি ওটা করতে চাচ্ছেন। ওটাকে আপনি এখানে এক কথা লিখবেন যে উপরের রিসার্চ গুলা থেকে আমি এটাই বুঝতে পারি যে এখন এই জায়গায় কাজ করার সুযোগ আছে, বা আমাদের এই পেপার দ্বারা আমরা এই গ্যাপটাকে ফিল আপ করবো। দেন আসে মেথড। মেথড আরেকজন এক্সপ্লেন করবে, আমি যতটুকু জানি। লিটারেচার আরেকজন এক্সপ্লেন করবে, যেহেতু সময় আমাদের হাতে অত নেই, এই জন্য আমি ডিরেক্টলি ইন্ট্রোডাকশনটা আপনাদের একটু ব্রিফ করে দিই। আমি জানতাম না যে আপনার পেপারের সম্পর্কে আইডিয়া পাইনি। ডিসকাশন নিয়ে একটা আইডিয়া দিই। ডিসকাশনটা হচ্ছিল লিটারেচার রিভিউয়েরই আরেকটা অংশ বলতে লিটারেচার রিভিউতে কে কি কাজ করছে ওটা নিয়ে বলা হয়। আর ডিসকাশন হলো ওই কাজগুলো থেকে কারা কি রেজাল্ট পাইছে, তাদের ফাইন্ডিংস কি ছিল এবং আপনার ফাইন্ডিংস কি, এই দুটো জিনিসকে কম্পেয়ার করা হয়। এই দুটো কম্পেয়ার করে আপনি তাদের থেকে যে একটু ব্যতিক্রম কাজ করছেন এটাই এখানে প্রুফ করা হয় বা এক্সপ্লেন করা হয় যে আমার এখানে কাজটার ব্যতিক্রম ধর্মিতা ছিল এখানে। আচ্ছা, কনক্লুশন এন্ড ডিসকাশন ও একসাথে দিয়ে দিছে। ওকে, তার মানে এখানে ডিসকাশন ও এতটুকুর মধ্যে দিছে। ওকে, আচ্ছা, কনক্লুশনের লাস্ট প্যারাতে বা সেকেন্ড লাস্ট প্যারাতে আপনারা আরেকটা জিনিস পাবেন, ফার্দার রিসার্চ গ্যাপ। যে জিনিসটার জন্য আমি এতক্ষণ ওয়েট করলাম বা আপনাদের এত কিছু বুঝাইতে হলো, ফার্দার রিসার্চ গ্যাপ বা ফার্দার রিসার্চ ডাইমেনশন। এটা হলো রিসার্চের একটা নর্ম বা রিসার্চারদের একটা ভদ্রতা, যে তারা যখন কাজ করবে তারা তাদের পরবর্তী রিসার্চ যারা কাজ করতে চায় তাদের জন্য একটা রুম ওপেন করে রাখা যায়, যে হ্যাঁ আমরা এতটুকু পর্যন্ত করছি, সামনে এই কাজটাকে আরো এক্সপ্যান্ড করে আরো ডেভেলপ করা যায়। তো এই জিনিসটা তো আপনারা যখন পেপার পড়বেন কোনো পেপারের, তখন একটা পেপারের আপনারা তাহলে 5টা জিনিসকে অ্যাটলিস্ট ফোকাস দিবেন। তার টপিকটা আপনি পড়বেন, পড়া বোঝার চেষ্টা করবেন, কিওয়ার্ড ভেঙে ভেঙে যে কি কি কিওয়ার্ড কেউ ফোকাস করছে। একবার একটা দিলেন, যদি না বুঝতে পারেন অ্যাবস্ট্রাক্টটা পড়ার চেষ্টা করবেন, তাদের ব্যাকগ্রাউন্ডটা এবং তাদের পারপাসটা পড়বেন। রেজাল্ট মেথড ইনিশিয়ালি বুঝতে কষ্ট হবে, আপনি ওদের ইমপ্লিকেশন এবং ভ্যালুটা কি করছে ওটা আপনি বুঝার চেষ্টা করবেন। ওটা না বুঝতে পারলে ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারায় চলে যাবেন, কন্ট্রিবিউশনটা বুঝবেন যে ওরা কি কন্ট্রিবিউট করতে চাইছে। দেন আপনি যাবেন লিটারেচার রিভিউ লাস্ট প্যারাতে, ওখানে একটা রিসার্চ গ্যাপ পাবেন যে ওরা আসলে কি গ্যাপ পূরণ করছে। এবং লাস্টলি আসবেন হলো কনক্লুশনের লাস্ট প্যারায় বা সেকেন্ড লাস্ট প্যারায়, এই জায়গাটা থেকে আপনার ফার্দার রিসার্চ গ্যাপ থাকে। এই যে এখানেও বলছে যে ফার্দার রিসার্চ শুড ফোকাস অন, তার মানে ভবিষ্যতে এর উপরে কাজ করার সুযোগ আছে। তো এই জায়গাগুলো থেকে আপনারা আইডিয়া পাবেন। আপনারা বলেন না যে ভাই আমি কিভাবে কোন বিষয়ের উপর কাজ করব, কিভাবে বুঝবো যে আমার কাজটা আসলে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই নিয়ে অতিরিক্ত কাজ হয়েছে কিনা, আপনারা কিভাবে বুঝবেন? এইভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন ফার্দার রিসার্চ গ্যাপ দিচ্ছে, তার মানে সে অনেকগুলা ডাইমেনশন ওপেন করে গেছে যে আপনার এই ফিল্ডে কাজ করার সুযোগ আছে। তো এটাকে আরেক কথা বলে ফার্দার রিসার্চ গ্যাপ বা রিসার্চ লিমিটেশন। রিসার্চ লিমিটেশন বলতে হলো যে তাদের লিমিটেশন ছিল, তারা এতটুকুই করতে পারছে, এর বাইরে তাদের করার সুযোগ ছিল না। করছে তাদের ডাটা কম ছিল, তারা শুধু বাংলাদেশে ডাটা নিয়ে কাজ করছে বা চায়না ডাটা নিয়ে কাজ করছে, বা তাদের ডেটার স্বল্পতা ছিল বা অন্য কোনো স্বল্পতা থাকতে পারে, তখন তারা লিখে দিয়ে দেয়, এটাকে বলে রিসার্চ লিমিটেশন বা ফার্দার রিসার্চ গ্যাপ দিয়ে তারা এই জিনিসটাকে আপনার জন্য ওপেন করে যাবে। ওকে, এই যে যখন আমরা পেপারটা বুঝবো, পেপারটা এখন আমি বুঝে ফেললাম যে আমরা যখন কোনো টপিক মনে করেন আমার মাথায় আসলো, আমি এআই নিয়ে কাজ করব এবং এআইটা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে নিয়ে কাজ করব। দেন আমার প্রথম কাজ হবে কি, আমি আমার গুগলে যাব, গুগলে যে সবার কমন একটা রাস্তা মনে থাকে গুগল স্কলার থেকে যে আমরা যদি সার্চ দিই ফর সে এআই লিখে সার্চ দিলাম, অথবা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিখে সার্চ দিতে পারি, কমা দিয়ে দিয়ে আপনি সার্চ দিবেন, পাশাপাশি আপনি সার্চ দিতে পারেন ডিজিটাল ট্রান্সফরমেশন দিলাম, দিয়ে আমি সার্চ দিলাম, তখন দেখবেন যে আপনার অনেকগুলো পেপার আসবে। এই পেপারগুলো থেকে আপনি ভালোগুলা চেক করবেন, যেটা আমি শুরুতে দেখাইছি ওভাবে চেক করে দেন ওই পেপারগুলো আমি যেভাবে পড়তে বলছি এভাবে পড়বেন। পড়লে আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এখন এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন লাস্ট 3 ইয়ার্স এর পেপার পাবেন, তার আগের পেপার না। আপনি যদি 2015 কোনো পেপার পড়ে আপনি ডিসিশন নেন যে আপনি কোনো কাজ করবেন, তাহলে আপনি বোকার রাজ্যে আছেন, কারণ এই 10 বছরে অনেক দূর আগা গেছে দুনিয়া। তো চেষ্টা করবেন যে
23, 24, 25 এই সময়ের পেপারগুলোকে ফোকাস করা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি করার সুযোগ আছে এবং কি মার্কেটে হয় নাই। দেন আপনি ওই পেপারটাকে পড়বেন, আমি যেভাবে বললাম পড়বেন, এভাবে পড়লে আপনার আইডিয়া আসবে যে আমার, তখন আপনার মাথার মধ্যে টপিক আসবে যে আমি এই টপিক নিয়ে কাজ করব। দেন আমি ধরেন যে আমার এই টপিকটা আমি সিলেক্ট করলাম যে এই টপিকটা নিয়ে কাজ করব। তো পরবর্তীতে আপনার কি কাজ হবে, আপনাকে ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে এই ধরনের একটা স্ট্র্যাটেজি ফলো করি আমি, যেটা আমি সবাইকে রেফার করি। তা করার আগে আপনাকে যেটা করতে হবে, ইন্ট্রোডাকশন লিটারেচার লেখার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ডেটা এবং মেথড এটা চুজ করবেন, যে কোন ডেটা আপনি ইউজ করতে চান এবং কোন মেথড আপনি ইউজ করতে চান। আপনি লেখালেখি শুরু করে ফেলছেন কিন্তু ডেটা কালেক্ট করতে পারতেছেন না বা ডেটাই নাই, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনি মেথডই আপনি জানেন না কোন মেথড ইউজ করবেন, তো সেক্ষেত্রে আগে ডিসাইড করতে হবে যে আমি এই মেথড ইউজ করবো, এই ডাটা ইউজ করবো, তারপরে আমি রেজাল্ট বের করবো। তো সেক্ষেত্রে আপনি যখন মেথড, রেজাল্ট এবং ডেটা সেট নিয়ে আপনি শিওর হবেন যে না আমার এগুলো জিনিস পাওয়া এবং এর উপর কাজ করার সক্ষমতা আমার আছে, দেন আপনি লেখা শুরু করবেন। অনেকে আছে লেখা শুরু করে ফেলে, পরে যে দেখে যে না ও মা আমার তো ডাটা নাই, এই ডাটা পাওয়া যাচ্ছে না মাঠে, বা মার্কেটে এই ধরনের ডাটা নেই, আমি যেভাবে ভাবছি এভাবে কিছুই নেই। তো সেক্ষেত্রে বিপদে পড়তে হবে। তো ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমি যেটা করছি দেখেন, এখানে আমি বলছি কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি নিয়ে একটা প্যারা লিখবো, এআই নিয়ে একটা প্যারা লিখবো, ক্লাউড কম্পিউটিং নিয়ে একটা প্যারা লিখবো, 3টে প্যারা লিখবো আমি ভাবছি। তো 3টে প্যারাতে আমি প্রথম ভাবছিলাম যে আমি ক্লাউড এবং এআই নিয়ে আগে লিখবো, দেন কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি লিখবো। পরে আমি ভাবলাম না, আমি আগে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি নিয়ে লিখবো, কারণ আপনার পেপার, আপনি পেপারটা লিখতেছেন, একজন অডিয়েন্স যদি প্রথম দিকে পড়ে না বুঝতে পারে যে আপনি কিছুর উপরে কাজ করতেছেন, তখন সে ইন্টারেস্ট হারা ফেলবে। সেই জন্য আপনি শুরুতেই বুঝে দিবেন কোনটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়। আমার গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি, আমি ওটা নিয়ে একটা প্যারা লিখবো। যেমন আমি এখানে লিখছি, যদি এখানে দেখেন, ওকে, যদি আমি এখানে দেখাই আপনাদের, আমি বলছি রেপিড ইভলভমেন্ট অফ টেকনোলজি ইজ ড্রাইভিং কোম্পানিজ অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ টু অ্যাকোয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন। তার মানে খুব র্যাপিডলি যে টেকনোলজি চেঞ্জ আসতেছে, এটা কোম্পানিগুলোকে ইনফ্লুয়েন্স করতেছে তারা যেন ডিজিটাল ট্রান্সফরমেশন দিকে ফোকাস করে। This digital transformation is the process of shifting from traditional operations to digital in increasing efficiency in processes and achieving goal or goals. আমি বলতেছি, আমি এখানে বললাম যে ডিজিটাল ট্রান্সফরমেশনে মুভ করতে তাদেরকে বাধ্য করে। তো আপনাকে সবসময় একটা কানেক্টিভিটি রাখতে হবে, আপনি যা বলতেছেন তার জন্য একটা কানেকশন থাকে এবং তার এটা ইজিমেন্ট হয় আপনার অডিয়েন্সের জন্য। তার মানে তার পরের লাইনে আমি একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ডিজিটাল ট্রান্সফরমেশন কি। আমি ধরে নিব যে আমার অডিয়েন্স যে কেউ হইতে পারে, সে ডিজিটাল ট্রান্সফরমেশন কি জানে না, তো আমি তাকে এখন জানালাম যে ডিজিটাল ট্রান্সফরমেশন কি। এখন আমি বলতেছি যে এই ডিজিটাল ট্রান্সফরমেশনে ফলে কি হচ্ছে, প্রেজেন্টলি বিজনেসেস আর ইনক্রিজিংলি রিলেক্টেন্ট টু অর রিলায়েন্ট অন artificial intelligence, IoT, Internet of Things, cloud computing to enhance efficiency, improve customer experience and streamline operations. তো আমি বলতেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কিছু টুলের নাম আমি এখানে পরিচিত করলাম। তার মানে আমার অডিয়েন্স আগে থেকেই বুঝতে পারবে যে আমি এআই বা ক্লাউড বা আইওটি নিয়ে সামনে কথা বলতেছি। তারপরে আমি বলছি এআই ড্রাইভেন পার্সোনালাইজেশন, automated customer service and cloud-based data management are becoming fundamental to its operation. তার মানে বিজনেসের অপারেশন বা বিজনেস রান করার জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসতেছে। আমি একটু জোর দেওয়ার জন্য এই লাইনটা অ্যাড করছি, অ্যাড না করলে হয়তো। আচ্ছা, however this rapid digitalization also raises significant ethical, security and privacy concern, highlighting the growing need for corporate digital responsibilities. দেখেন, আমি প্রথম প্যারা দিয়ে কিন্তু আমি প্রতিটা কিওয়ার্ডকে টাচ করলাম। আমি এখানে প্রথমে বুঝাই দিয়েছি যে কিসের কারণে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে এবং ডিজিটাল ট্রান্সফরমেশন হওয়ার কারণে কি কি কারণে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আইওটি বা ক্লাউড কম্পিউটিং এগুলো বিষয় হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, মানুষের একটা কনসার্ন তৈরি হচ্ছে যে আসলে আমার ডাটাটা কি সিকিউরলি ইউজ করা হচ্ছে কিনা বা আমি জব হারাবো কিনা। দেন আমি এই যে একটা কনসার্ন এখানে একটা লেজ লাগা রাখলাম যে হ্যাঁ আমি মানুষ এটা যে বিষয় নিয়ে ফোকাস বা কনসার্ন। এখন আমি এই জিনিসটা নিয়ে সামনে আগাবো যে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি কি তার একটা সংজ্ঞা দিব এবং কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি
কিভাবে এরাইজ হয়েছে এবং এটা কিভাবে এনশিওর করা যায় সামনে লিখে যাব, দেন আমি এআই নিয়ে লিখবো, এভাবে আমি সামনে আগাবো। তো এটা হলো প্রসিডিউর। তো আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন, এখন আসি যে লেখার ধরনটা কিরকম হওয়া উচিত। তো আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন 3টা প্যারা লিখবেন, প্রতি প্যারায় মাথায় রাখতে হবে যে আমাকে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। টপিক সেন্টেন্স হচ্ছে হলো যে সেন্টেন্সটা দিয়ে মানুষ বুঝে যাবে যে এই প্যারার মধ্যে কি আছে। তার মানে প্রথম সেন্টেন্সটা বলা হয় টপিক সেন্টেন্স, যেটা আপনারা যেটা আইএলটিএস দিবেন সামনে তখন এটা আপনি জানতে পারবেন। টপিক সেন্টেন্স হলো ফার্স্ট সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে বুঝতে পারবে যে আসলে আপনি কি বিষয়ে কথা বলতেছেন। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি ডিজিটাল টেকনোলজি নিয়ে কথা বলবো। তো এই প্যারাটার মধ্যে আমি পুরো টেকনোলজি নিয়ে কথা বলছি এবং টেকনোলজির ইনফ্লুয়েন্স বা কি হচ্ছে না হচ্ছে ওর কথা হচ্ছে। এইখানে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি সংজ্ঞা দিয়েছি, তার মানে বোঝা যাচ্ছে যে আমি কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবো এবং তার এটা ইথিক্যাল ইমপ্লিকেশন বা ব্যবহার নিয়ে কথা বলবো। এআই ডিসিশন মেকিং, আমি এখানে এআই নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেই প্যারাটা লিখবো ওই প্যারাটা লেখার জন্য আমাদেরকে একটা টপিক সেন্টেন্স লাগবে, এবং এই টপিক সেন্টেন্সটা লেখার জন্য আপনি প্রথম যেটা করবেন, আপনার মাথায় যা আসবে ওটাকে আপনি টাইপ করবেন। ধরুন যে আপনার মাথায় 5টা লাইন আসলো, ওই 5টা লাইনকে প্রথম আপনি ভাববেন যে 5টা লাইনকে আমি কিভাবে কম্প্রেস করে 1টা বা 2টাতে করতে পারি এবং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিতে পারি, রিডান্ডেন্সি বাদ দিয়ে মেইন কনসেপ্টটাকে আমি তুলে আনতে পারি। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রথম সেন্টেন্সটা এমনভাবে তুলে নিয়ে আসবেন ওই সেন্টেন্সের মধ্যেই সব ফোকাস পাবে যে আপনি ওই প্যারাতে কি বলছেন। তো এই জিনিসটাকে যদি আপনি অ্যানসার করতে পারেন আপনার ইন্ট্রোডাকশনটা খুবই সুন্দর হবে। তো সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনে প্রথমে যদি আমি যেটা বললাম যে আপনি ফরতে আমার জায়গা থেকে কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি নিয়ে একটা প্যারা লিখলাম, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা প্যারা লিখলাম, দেন আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে একটা প্যারা লিখলাম, এই 3টা প্যারা লিখলাম। এই 3টা প্যারা লিখে আমি বুঝেছি কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি দরকার এই 2টা জিনিসের জন্য। দেন আমি বলবো একটা প্যারাতে আসবো, সেই প্যারাতে এসে বলবো যে এই জিনিসগুলো আমি লিখে বা এই জিনিসগুলো থেকে আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে আমি একটা জায়গায় কন্ট্রিবিউট করার সুযোগ আছে। কোন জায়গায়? আমি দেখতে পাচ্তেছি যে কাস্টমাররা বা এমপ্লয়িরা তারা কনসার্ন যে তাদের চাকরি হারাবে কিনা। তো এটার ইম্পর্টেন্সটা, এই কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটির যে একটা ইম্পর্টেন্স আছে এই জিনিসটা হয়তো অতীতে কেউ ঘাটে নেই, এটা আমি বের করতে চাচ্ছি। তো তখন আমি একটা লিখবো যে এই কন্ট্রিবিউশনটা আমি এখানে এনশিওর করতেছি। সো লাস্ট প্যারাতে আসবে হলো কন্ট্রিবিউশন। এইভাবে করে আমরা ইন্ট্রোডাকশনটা ডেভেলপ করব। তো এই ক্ষেত্রে কন্ট্রিবিউশন লেখার ক্ষেত্রে মানুষ দুইভাবে লিখে, এটাকে আরেক কথা মানুষ বলে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট মানে কি? প্রবলেম স্টেটমেন্ট হলো যে কি প্রবলেমটা ফেস করতেছে। তার মানে এই কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি গুরুত্বপূর্ণ টেকনোলজি ইন্ডাস্ট্রি বা ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য, এটা অনেকে জানে না বা এটা নিয়ে জানানো হয় না এই সোসাইটিকে। তো এইটা একটা প্রবলেম যেটা জানা দরকার, না হলে কোম্পানিগুলো মার্কেটে পিছিয়ে যাবে বা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা প্রবলেম। তো এটাকে আপনি প্রবলেম স্টেটমেন্ট হিসেবে বলতে পারেন, বা আপনি কন্ট্রিবিউশন আকারে লিখতে পারেন যে এই কন্ট্রিবিউশন আমি করতে চাচ্ছি। মানে আপনি লেখার ধরনের উপর ডিপেন্ড করবে কন্ট্রিবিউশন টাইপ লিখতেছেন নাকি প্রবলেম স্টেটমেন্ট হিসেবে লিখতেছেন। তো এই জিনিসগুলাই মাথায় রেখে আমাদের আগাতে হবে। তো এটা করতে যে আমার পরে কি আসবে, হাইপোথেসিস আসবে। যদি আমি হাইপোথেসিস আমার পেপারটা থেকে দেখাই, এখানে আমি 2টা হাইপোথেসিস লিখছি। বলছি কোম্পানিজ প্র্যাকটিসিং হায়ার স্ট্যান্ডার্ডস অফ কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটিস আর মোর লাইকলি টু কন্ট্রিবিউট পজিটিভিটি টু এমপ্লয়মেন্ট গ্রোথ ইন এআই ড্রিভেন সেক্টরস। তার মানে এআই ড্রিভেন সেক্টরস যেগুলো আছে ওগুলো সেক্টরে যারা কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি প্র্যাকটিস করে তারা খুব পজিটিভ রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। এটা আমার একটা হাইপোথেসিস। এটা সত্য হইতে পারে, না হইতে পারে। যদি সত্য হয় তাহলে আমার সমস্যা নেই, মিথ্যা হলে সমস্যা নেই। তখন আমি আমার একটা রেজাল্ট বা আমার ইনসাইট আমি মার্কেটে শেয়ার করব। দ্বিতীয় হাইপোথেসিস আমি কি পাচ্ছি, এনহ্যান্স ডিজিটাল ইনক্লুশন ইনিশিয়েটিভস বাই কর্পোরেশনস এনশিওরস পজিটিভ কাস্টমার এক্সপিরিয়েন্স। তার মানে যদি কোনো কোম্পানি অ্যাডভান্সড ডিজিটাল ইনক্লুশন, দ্যাট মিনস মেজার্স প্রোটেকশন ইউজ করে তাদের কাস্টমার ডাটাকে সেফ রাখার জন্য বা সিকিউর রাখার জন্য, তখন কাস্টমাররা খুব
পজিটিভ একটা ফিডব্যাক দিয়ে থাকে। তো আমি এই দুইটা হাইপোথিসিস ডেভেলপ করছি। তো এই হাইপোথিসিস গুলোকে আপনাকে আগে ডেভেলপ করতে হবে। এই হাইপোথিসিস উপরে ভিত্তি করে কিন্তু আপনার পেপার লেখা হবে। আপনার ইন্ট্রোডাকশন উপর ভিত্তি করে আপনি হাইপোথিসিস বা আপনার মডেল লিখবেন না। আপনি আগে ভাববেন যে আমি কি দিতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি। এই উদ্দেশ্য ফুলফিল হয়েছে, এর উপরে ভিত্তি করে এখন আপনি লিখবেন, এই ধাঁচে লিখবেন যে এটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু দুই তিনটা প্রশ্ন দেখি কেউ কষ্ট হয়তো নিয়ে নেই। হ্যাঁ, মেহেদী হাসান। হ্যাঁ, ওই হাইপোথিসিসটা আসলে কিভাবে ঠিক করব? আচ্ছা, আমি হাইপোথিসিসটা দেখা দিচ্ছি। আচ্ছা, ধরেন আমি এই টপিকটা সিলেক্ট করছি। এই টপিকটা যদি আমি ভাঙি, দ্য ইম্পর্টেন্স অফ কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটির গুরুত্ব গুরুত্ব আমি একটা ফ্যাক্টর ধরলাম ইন দ্য এরিয়া অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং ট্রাভেল ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এখন কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি ইম্পর্টেন্স, গুরুত্ব এই ক্ষেত্রে। তো আমি দেখেন, আমি প্রথম ওয়ার্ড দিয়ে বুঝেছি ইম্পর্টেন্স। তো ইম্পর্টেন্স দিয়ে আমি বুঝতে চাচ্ছি যেটা গুরুত্ব আছে বা নাই। তখন আমি একটা হাইপোথিসিস তুলতে পারি যে আচ্ছা, কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটিস এর কি গুরুত্ব আদৌ আছে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ক্লাউড কম্পিউটিং এর যুগে? যদি থাকে তা হ্যাঁ, না থাকলে না। তো এইটা একটা আপনার হাইপোথিসিস ডেভেলপ করার অপশন হতে পারে যে হ্যাঁ, যে corporate digital responsibilities has a positive impact on travel industry during artificial intelligence and or during the era of artificial intelligence and cloud computing। তখন আপনি কি হলো, একটা হাইপোথিসিস অলরেডি ডেভেলপ করে ফেললেন যে একটা পজিটিভ, আপনি ভাবলেন যে পজিটিভ, বা আপনার মনে হলো নেগেটিভ, তখন আপনি লিখলেন যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কর্পোরেট ডিজিটাল রেসপন্সিবিলিটি প্রয়োজন নাই, নেগেটিভ দিলেন। বা আপনি আরো একটা দিতে পারেন যে ডিজিটাল travel technology industry is highly influenced by artificial intelligence and cloud computing। আপনি এটাকে একটা কোশ্চেন দ্বারা বলেন, এটা হাইপোথিসিস হতে পারে। তো হাইপোথিসিস বিভিন্ন ধরনের হতে পারে। তো হাইপোথিসিস ডেভেলপ করার জন্য আপনাকে ভাবতে হবে আসলে আপনি কি করতে চান, আপনি আসলে কি দিতে চান মার্কেটে। তো ওইটার জন্য আপনি ডিপেন্ড করে যে আপনাকে পেপার পড়তে হবে, অতীতে রিসার্চ গ্যাপ পড়তে হবে, আগের পেপারগুলো পড়তে হবে। পড়লে আপনি বুঝতে পারবেন যে কে কতটুকু কাজ করছে বা করে নাই। তো করছে, কেউ একজন কাজ করছে, বাংলাদেশে ডাটা নিয়ে কাজ করছে, তো না আপনি একটা হাইপোথিসিস তৈরি করতে পারেন সেম এজ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ক্লাউড কম্পিউটিং এর ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট আছে, বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট আছে, আপনি লিখতে পারেন। এটা একটা হাইপোথিসিস, পজিটিভ বা নেগেটিভ যাই হইতে পারে, ইটস ডাজেন্ট ম্যাটার। রেজাল্ট আপনার যাই আসবে, আপনি রেজাল্ট শুধু মানুষকে প্রকাশ করবেন, রেজাল্ট যে আপনার পক্ষে আসতে হবে তা না। তো এরকম হবে। তো হাইপোথিসিস ডেভেলপ করার অপশনটা এরকম। একজন বলছিল যে প্রপোজাল কিভাবে লিখবো। তো প্রপোজাল লেখার জন্য আমি আমার যদি একটা প্রপোজাল দেখাই আপনাদেরকে, রিসেন্ট টাইমে প্রপোজাল তো নাই। একটা প্রপোজাল দেখাতে পারি, প্রপোজালটা দিয়ে আমরা $600K ফান্ড পাইছিলাম। রোহিঙ্গা এডুকেশন নিয়ে লিখছিলাম, ওটা রোহিঙ্গা এডুকেশন। রোহিঙ্গা এডুকেশনের ব্যাপারটা আমি ট্রাই করি এখানে রোহিঙ্গা
হুম, আচ্ছা 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 আচ্ছা। জেসমিন ম্যামকে একটা প্রপোজাল লিখে দিয়েছিলাম, করে দেখাই। আচ্ছা, ধরুন যে এটা একটা প্রপোজাল ছিল, টার্ম পেপার হিসেবে করে দিলাম ম্যাডামকে। ওকে, দেখেন এর প্রপোজাল ছিল দ্য ইম্প্যাক্ট অফ জিওপলিটিক্যাল আনরেস্ট বিটুইন রাশিয়া অ্যান্ড ওয়ার, রাশিয়া অ্যান্ড ইউক্রেন ওয়ার। তার মানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে জিওপলিটিক্যাল আনরেস্ট হচ্ছে বা ওয়ার চলতেছে, তার ফলে ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্সের উপরে কি ইম্প্যাক্ট পড়তেছে, এই নিয়ে আমি একটা প্রপোজাল লিখছিলাম বাংলাদেশের উপরে ভিত্তি করে। এখানেও সেম আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন, ব্যাকগ্রাউন্ড দিবেন, যে এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিছি যে কোভিড আসার পরে নতুন একটা ধাক্কা হলো রাশিয়া ইউক্রেন ওয়ার। এক লাইন আমি বুঝে দিছি যে আমি রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। দেন আমি রাশিয়া ইউক্রেন ওয়ারটা কতটা গুরুত্বপূর্ণ এবং এর ফলে যে যেহেতু আহ এই দুইটা নেইবরিং কান্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমি বুঝিয়ে দিছি এখানে বলছি। দেন আমি বলছি যে এর ফলে ফাইন্যান্সিয়াল সেক্টরটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে আপনার একটা কোহেশন থাকতে পারে, আপনি হুট করে এক জায়গায় চলে গেলে হবে না। আমার উদ্দেশ্য কি, যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ফরেন এক্সচেঞ্জ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ডাইরেক্ট ফরেন এক্সচেঞ্জে চলে যাওয়াটা আমার জন্য যুক্তিযুক্ত না। তো আমি রাশিয়া ইউক্রেন ওয়ার বলছি, বলে এটা বলছি যে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা কোন কোন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা সাপ্লাই চেনকে ক্ষতিগ্রস্ত করতেছে, সেটা আপনার কি বলে অয়েল ইন্ডাস্ট্রিতে ক্ষতিগ্রস্ত করতেছে, বাইলেটারাল ট্রেডকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা বলার পরে সেটা যে শুধু ওইগুলোই ক্ষতিগ্রস্ত করতেছে তা না, সে ফাইন্যান্সিয়াল সাপ্লাই চেনকেও ক্ষতিগ্রস্ত করতেছে তার ফলে। তখন আমি আস্তে করে ফাইন্যান্সিয়াল সেক্টরে চলে আসছি। আসার পরে আমি বলছি এর ফলে কি হচ্ছে, ডলারের রেট বা ইউরোর রেট এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে ফরেন এক্সচেঞ্জে একটা ইনফ্লুয়েন্স পড়তেছে। এটা বলে দেন আমি একটা রিসার্চ গ্যাপ নিয়ে আসছি এখানে। রিসার্চ গ্যাপ দিয়ে আমি এখানে একটা কন্ট্রিবিউশনের জায়গা তৈরি করছি। এই যে লিটারেচার রিভিউ দিয়ে আমি ব্যাকআপ দিয়েছি যে আমি যা বলছি সেম কথাগুলো কিন্তু বলছিলেন, যে রাশিয়া ইউক্রেন ওয়ার কি হয়েছে এবং তার ফলে কি হচ্ছে, এটা প্রতিটা ব্যাকগ্রাউন্ড। আপনি যা বলবেন তার প্রমাণ লাগবে। আপনি বলছেন যে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে পুরো দুনিয়া ক্ষতিগ্রস্ত, তার প্রমাণ কি? এটা নিয়ে কেউ কাজ করছে, এটা আপনাকে প্রুফ দিতে হবে, বা এটা নিয়ে কেউ কনসার্ন। তো এরকম ভাবে আমরা প্রুফ দিচ্ছি। এটা ফলে যে ফাইন্যান্সিয়াল সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা প্রুফ কি? এটা প্রুফ হিসেবে আমি এটা দিছি যে হ্যাঁ ফাইন্যান্সিয়াল সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কথা বলছে অনেকে। তো এভাবে আপনাকে প্রুফ দিতে হবে লিটারেচার রিভিউর মাধ্যমে। দেন বেসড অন দ্যাট আমি কি লিটারেচার গ্যাপ পাচ্ছি, বেসড অন দ্য অ্যাবভ সাইটেড লিটারেচার it is crystal that there is no study on the effect of Russia-Ukraine war on foreign exchange market movement considering developing country। তার মানে আমি যখন পড়ছি তখন দেখছি যে ডেভেলপমেন্ট কান্ট্রি গুলো নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে যাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, এটা নিয়ে কেউ কাজ করে নাই। আমার এটা কাজ করা ইচ্ছে ছিল। মোরবা তার পাশাপাশি নো স্টাডিজ কন্ডাক্টেড অন হাউ ইনফ্লুয়েন্সিয়াল দিস ওয়ার ইজ ফর বাংলাদেশি কারেন্সি রেট, বাংলাদেশি কারেন্সি রেটের জন্য কতটা ইনফ্লুয়েন্সিয়াল, এটা নিয়ে কেউ কাজ করে নেই। এগেনস্ট ওয়ার্ল্ড ফরেন এক্সচেঞ্জ, ওয়ার্ল্ড ওয়াইড ফরেন এক্সচেঞ্জের বিপরীতে যে বাংলাদেশে, এই জায়গার মধ্যে আমি ডেভেলপিং কান্ট্রি তো বলছি, পাশাপাশি আমি বাংলাদেশকেও ইন পার্টিকুলার একটা ফোকাস দিব, এটা আমি বুঝাইছি। কারণ আমার টপিকে কিন্তু আমি বলছি যে আমি বাংলাদেশ নিয়ে কাজ করব। তো যেহেতু আমি বলছি বাংলাদেশ নিয়ে কাজ করব, আমার ফোকাসটা বাংলাদেশকে রাখতে হবে। তো এটাকে আমি যেহেতু এখানে বুঝে দিয়েছি যে আমি কি করতে চাই বা কি গ্যাপ আছে, এই গ্যাপটাকেই পরে আমি আমার হাইপোথিসিস বানাইতে হবে। কি করছি, ডিটারমিনিং দ্য ইম্প্যাক্ট অফ রাশিয়া ইউক্রেন ওয়ার অন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ মার্কেট, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কি ইম্প্যাক্ট ফেলতেছে। তার মানে আমার প্রথম গ্যাপটাকে আমি এখানে পূরণ করলাম, এক নম্বর এই গ্যাপটাকে পূরণ করলাম, সেকেন্ড গ্যাপটাকে। দুই নম্বর কি বলছি, বেসড অন দ্য হিস্টোরিক্যাল ডাটা দিস স্টাডি উইল ফরকাস্ট দ্য ফিউচার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ মার্কেট সিচুয়েশন। এখানে আমি প্রেডিকশনও করতে চাইছি যে ফিউচার কি হইতে পারে, ফিউচারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইম্প্যাক্টটা কি হইতে পারে। তো আমি দুইটা হাইপোথিসিস ডেভেলপ করছি এখানে, যে বাংলাদেশের মার্কেটের কথা চিন্তা করে। তো আপনার একটা রিসার্চ প্রপোজালে কি হবে, প্রপোজাল তো আপনি রেজাল্ট বের করবেন না, আপনি প্রপোজ করতেছেন, আপনি কাজ করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কি মেথড ইউজ করবেন, এটা প্রপোজাল করবেন, কি ডাটা ইউজ করবেন। তো আমি এখানে প্রপোজ করছি যে আমি সেকেন্ডারি ডাটা নিব কই থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, এবং আমি প্রাইমারি কিছু ডাটা নিব, বা ডাটা নিব বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে ডাটা নিব, কোন মেথড ইউজ করবো আমি এখানে বলছি।
আমি ভেক্টর রিগ্রেশন অ্যানালাইসিস মেথড ইউজ করবো, এটা বলছি। আমি একটা ইকুয়েশন দেখাইছি যে আমি এই ইকুয়েশন শো করে আমি আমার রেজাল্টটা বের করতে চাই। দেন আপনাকে মেথডের মধ্যে আপনি যে ভেরিয়েবল গুলো, ইকুয়েশন গুলো তো অবশ্যই ভেরিয়েবল দিয়ে ডেভেলপ করা হয়, দেন আপনাকে এখানে ভেরিয়েবল গুলাকে বর্ণনা করতে হবে যে আপনি কি কি ভেরিয়েবল ইউজ করতে যাচ্ছেন। এগুলা আমি এখানে ভেরিয়েবল গুলোকে আলাদা আলাদা বর্ণনা করি নাই, একসাথে করে দিয়েছি, অনেক সময় আলাদা আলাদা বর্ণনা করি। এবং লাস্টলি এই কাজটা করার ফলে আসলে কি কন্ট্রিবিউশন হবে মার্কেটে বা কি লাভ হবে এটা আপনি বলে দিবেন। যেমন আমি 4টা কন্ট্রিবিউশন বলে এসেছি, 4টা উপকার হইতে পারে। কনক্লুশনে ওই ইন্ট্রোডাকশন যা বলবেন সেটাই আপনি আপনি অন্যভাবে ঘুরে শর্টকাটে বলে দিবেন যে আসলে আসে ওইখানে যুদ্ধের ইম্প্যাক্টটা। আমি একটা টাইম প্রপোজাল দিচ্ছি, 6 মাস আমার লাগবে কাজ করতে। আমি ডাটা কালেকশন করব 1 থেকে 6 সপ্তাহের মধ্যে। 7 নম্বর থেকে 12 নম্বর সপ্তাহে আমি মেথোডোলজি রান করব, এবং 12 থেকে 24 নম্বর সপ্তাহ এই সময়টাতে আমি মেনু স্ক্রিপ্ট রাইটিং করবো, মানে আমি পেপার লিখবো। তার মানে আমার এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন কখনোই আপনি ইন্ট্রোডাকশন আগে লিখবেন না। আগে আপনি ডাটা কালেক্ট করবেন, আপনি মেথড রান করবেন। যদি আপনি মেথড রান করে সফল হন তারপরে আপনি পেপার লিখবেন, তাহলে সময় নষ্ট হবে। দেন আসবে রেফারেন্স। শর্ট করে আমি একটু একটা জিনিস শিখে দিই। আপনি সাইটেশন, এই যে সাইটেশন দেখতে পাচ্ছেন, সাইটেশনটা কিভাবে করতে হয়, এটার নিয়মটা হলো ধরেন আব্দুল করিম, ওই নাম না, যে ধরেন যে আমার নাম সোহাগ, আশরাফুজ্জামান সোহাগ, হ্যাঁ, আশরাফুজ্জামান সোহাগ। একজনের নাম মনে করেন যে জুনায়েদ আহমেদ, একজনের নাম মনে করেন সেলিম রেজা। এই 3জন মিলে একটা পেপার বানাইছে 2020 সালে। এটাকে আপনি কয়ভাবে সাইট করতে পারেন, মানে রেফার করতে পারেন। এটা করার নিয়মটা হচ্ছিল সবসময় লাস্ট নেমটাকে চুজ করতে হবে, এবং যদি অথর 2 জনের বেশি হয়, ধরুন যে একটা পেপার অথর আছে 20 জন, আপনি 20 জনের নাম দিয়ে কি পার পাইতে পারবেন? এত বড় নাম তো লেখা সম্ভব না। তখন আপনি ফার্স্টে যে অথর থাকবে তার নামটা নেবেন, নিয়ে ফার্স্ট অথরের লাস্ট নেম নেবেন, সোহাগ লিখবেন, কমা দিবেন, সোহাগ লিখবেন, এটেল এট এল, কমা দিবেন, ফুল স্টপ এন্ড কমা দিবেন, দেন 2020 লিখবেন। এই স্টাইল লিখবেন হলো যখন আপনি একটা পেপার একটা লাইনের শুরুতে শুরুতে আপনি অথরের নামটা লিখতে চান, তখন আপনি এইভাবে লিখবেন। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে লেখাই, এখানে তো নাই। আচ্ছা, পরসে আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, এই ডেফিনিশনটা আমি দিছি, তো এখানে এটাই বলবো এটেল ডিফাইন্ড এজ। তার মানে আমি যখন সেন্টেন্সের শুরুতে কোনো রেফারেন্স দিব তখন আমি এইভাবে লিখবো যে এই লোকটা এটা ডিফাইন করছে এভাবে। আর যদি আমি সেন্টেন্সে ডেভেলপ করতে একটু ভুল হয় বা ভয় পাই যে আমার সেন্টেন্স হচ্ছে কিনা, তখন সহজ সলিউশন হলো আপনি সেন্টেন্স লাস্টে রেফারেন্সটা দিবেন, এবং রেফারেন্সটা তখন নামটা পুরো নামটাই আপনার ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। আর যদি সামনে থাকে আপনার নাম, তখন শুধু সালটা আপনার ব্র্যাকেটের মধ্যে আসবে। এই প্রসিডিউর ফলো করবেন। এখন যদি আপনার প্রশ্ন থাকে যে ভাই যদি 2 জনের 3 মানে 3 জনের কম বা 2 জন হয় তখন কি হবে? ফরসে আমার 2 জন, তখন আমরা কি করব? 2 জনের নাম লিখবো। কিভাবে লিখবো? তখন আমি লিখবো সোহাগ এন্ড, অথবা আমরা এই এন্ড দিতে পারি, এন্ড আহমেদ। তখন ফুল স্টপ আসবে না, শুধু কমা হবে, ব্র্যাকেট হবে, 2020 হবে। সেম ভাবে যদি আমি এই আমার নামটাকে লাস্টে দিতে যাই সেন্টেন্সের, তখন পুরো নামটা ব্র্যাকেটের মাঝখানে আসবে। আর যদি একজন হয় তখন আরো ইজি, তখন একজনের নাম দিবেন, যদি ব্র্যাকেটের লাস্টে হয় ব্র্যাকেটের মধ্যে দিবেন। এই হলো রেফারেন্স লেখার একটা সহজ পন্থা। তো এখন বাজে কয়টা? আচ্ছা,
আমার মনে হয় যে আমি মোটামুটি ওভারভিউ দিতে পারছি, কারণ ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলতে গেলে আমার হয়তো 5-7 ঘন্টা সময় শেষ হবে না, কারণ এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি বলে ফেলেন। ভাই বাইরে না, আসলে আপনি তো বললেন এটা একটা বড় পার্ট, সো হুম। কোনো ম্যাটেরিয়ালস কি আমরা পেতে পারি, বা হচ্ছে কোনো সাজেশন থাকবে যেখান থেকে একটা আপনার ইনসাইটের পরে ফার্দার জানার সুযোগ থাকবে আর কি? আচ্ছা, উম যদি আপনি বলেন যে ভাই আমি কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে শিখবো, আমি যেটা প্র্যাকটিস করছি এবং এটা সব থেকে বেশি আমার জন্য উপকার হয়েছে, উম আমি একটু মেনশনই করতে চাই। আমি যার থেকে শিখছি তিনি হচ্ছেন হলো জয়নুল আবেদিন মুরাদ। উনি হচ্ছেন হলো আপনার এখন ইংল্যান্ডের সোয়ানসি ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে, সিনিয়র প্রফেসর হিসেবে আছেন। তো তিনি ফিনটেকের একজন প্রফেসর। সে কোভিড সময়ে বাংলাদেশে আসছিলেন এবং তখন আমি তার থেকে শেখার সুযোগ হয়েছে। তো মানুষটা অনেকটা নলেজেবল ব্যক্তিত্ব। তো তার আগে আমি বিভিন্নভাবে কাজ করতাম এবং অনেক ভুল ভ্রান্তি জানতাম। দেন ওনার থেকে আসলে আমি শিখতে পারছি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে টু কন্ডাক্ট রিসার্চ। সো সে আমাকে একটা জিনিস ক্লিয়ারলি শিখাইছে যে আশরাফ বা সোহাগ, তোমাকে যেটা করতে হবে, তোমাকে হচ্ছে হলো নিজেকে পড়তে হবে। হুম, যে তুমি যত পড়বা তত তুমি শিখতে পারবা। মানে আপনার শিখার কোনো শেষ নাই, এবং শিখতে হলে আপনাকে নিজে থেকে পড়তে হবে। এখন কি পড়বেন? আপনাকে সলিউশন দিয়ে দিছি। আপনি কোনো ফেক জার্নাল, ভুল আর্টিকেল, খারাপ পেপার না পড়ে আপনাকে আমি এখন সলিউশন দিয়ে দিছি। আপনি এখন কি করবেন? হোয়াটসঅ্যাপ আপনার ডোমেইনের কোনো একটা কাজ করতে চান, সেটা পেপার নামাবেন 4-5টা, নামায় ওদের ইন্ট্রোডাকশন গুলো পড়বেন, যে ওরা আসলে কিভাবে লিখছে, ওদের লেখার স্টাইলটা পড়বেন। লেখার স্টাইলটা পড়ে শেখার চেষ্টা করবেন। ওখান থেকে আপনি ভাববেন যে এটাকে অন্যভাবে লেখা যায় কিনা। আমি এটা করতাম। আমি দেখতাম যে ওদের ওদের আমার আমি আপনাদেরকে বলি, সত্য কথা বলতে তো আসলে লজ্জা কিছু নেই। আমার ইংরেজির অবস্থা এরকম ছিল একটা সময়, যখন আমি ইন্টারমিডিয়েট শেষ করি। আমি জানতাম না অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত বারের বয়সের সাথে এস বা ইএস যোগ থাকলে ওটা যে সিঙ্গুলার হয়। আমি ভাবতাম যে বারো এস বা ইএস থাকাই মানে প্লুরাল। তার মানে আমার অবস্থা এতটা করুণ ছিল। তো আমার ইমপ্রুভমেন্ট আলহামদুলিল্লাহ কিভাবে আসছে? ইমপ্রুভমেন্টটা এভাবে আসছে, যখন আমি স্যারের সাথে কাজ করতাম, আমি পেপারগুলো পড়তাম, এমন এমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখতাম খুবই ইন্টারেস্টিং, যেটা আপনি ওই অ্যাডভান্স লার্নার থেকে শিখতে পারবেন না, তাই না? তো সেক্ষেত্রে কখন সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে, সেন্টেন্সটা ছোট রাখা উচিত, কখন কখন কম্পাউন্ড, কখন কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা উচিত, এটা আপনি শিখতে পারবেন ওইলা পেপার লিখলে। আরেকটা জিনিস মনে রাখবেন, রিসার্চ পেপার লিখবেন হলো আপনার অডিয়েন্সকে মেসেজ কনভে করার জন্য। এই জায়গার মধ্যে আপনি কত কঠিন ওয়ার্ড লিখতে পারেন সেটা আপনি দেখাতে আসেন নাই। আপনি আইএলটিএস পরীক্ষা দিতে বসেন নাই। আপনি সবসময় সহজ করে লিখবেন, এত ইজি করে লিখবেন যে যে কেউ অ্যাটলিস্ট ইংলিশ বুঝে সেজন্য লেখাটা বুঝতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনি যখন লিখবেন, দেখবেন যে আপনার লেখা খুব সুন্দর হবে এবং একটা কানেক্টিভিটি থাকতে হবে। আমার স্যার আমাকে একটা কথা বলতো যে আশরাফ, তোমার রিসার্চ পেপারটা বা পেপারটা এমনভাবে তৈরি করবা এটা জন্য একটা লাভ লেটার হয়। তুমি তোমার এডিটরের কাছে লাভ লেটার লিখতেছো, সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই আগ্রহ থাকে যে দেখি কি আছে, সেজন্য হারায় না যায়। তো মানে একটা কোহেশন থাকতে পারে, কানেক্টিভিটি থাকতে পারে, আপনি কিভাবে কই গেছেন সেটা আমি বারবার বলার চেষ্টা করছি। ইন্ট্রোডাকশনে আপনি কানেক্টিভিটি তৈরি করবেন, যে এই প্যারার সাথে এই প্যারা একটা কানেক্টিভিটি তৈরি করতে হবে। একটা টপিক সেন্টেন্স দিয়ে আপনি বুঝাতে যাবেন আপনি কি করছেন। ওই প্যারা লাস্টের লাইনটা আপনি একটা হিন্স দিবেন যে পরের প্যারা কি হইতে যাচ্ছে। ওইটা আবার পরের প্যারায় আপনার একটা টপিক সেন্টেন্স থাকবে, তখন আবার পরের প্যারাতে আপনি একটা হিন্স দিতে যাবেন যে পরের প্যারা আমি কি করতেছি। এই কানেক্টিভিটি দিলে আমার পড়তে আগ্রহ হবে যে আসলে কি যেন আছে ভিতরে, আমি যেন হারায় না যাই, আমি যেন ডিস্ট্রাক্ট না হই। এই জিনিসটা এনশিওর করতে পারলেই আপনার লেখা খুবই গ্রহণযোগ্য হবে। একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ট্রোডাকশন লেখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ রিসার্চ, বিকজ অফ ইউ আর গুড এট টেকনিক্যাল টার্মস। ফরসে আপনি টেকনিক্যালি খুবই সাউন্ড, আপনি আউট অফ 10 বাট ইউ ক্যান নট কনভে ইউর মেসেজ, দেন এটা কোনো মেক সেন্স করে না। কিন্তু আপনি খুব ভালো কমিউনিকেশন করতে পারেন, আপনি আপনার মেসেজটাকে কনভে করতে পারেন, দেন আপনি আপনার ক্যাপাবিলিটিস আউট অফ 10-7, দেন আপনি আউট অফ 10-7 রেশিও তো আপনি মানুষকে কনভে করতে পারতেছেন, আপনার পজিটিভ ভাইব তৈরি হচ্ছে। তো এই জন্য লেখাটা অনেকটা
গুরুত্ব বহন করে। তো এই জিনিসগুলো মাথায় রাখলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন। আমার সলিউশন থাকবে কোনো ইউটিউব ভিডিও ওইটার থেকে আপনি অনেক সাহায্য পাবেন, ইটস ওকে, আমি জানি, কিন্তু কোনো ইউটিউব ভিডিও আপনাকে অতটা সাহায্য করতে পারবে না যেটা আপনি নিজে পড়ে 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 শিখতে পারবেন। হ্যাঁ, মাহবুব, ওকে, আউরিন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের ইউনিভার্সিটি থেকে থিসিস রিসার্চ এখন করতে বলতেছে, তো আমরা ওটার জন্য একটা টপিক চুজ করছি যেটার পেপার অনেক কম। তো ওইটা নিয়ে কি এখন কাজ করা উচিত হবে নাকি চেঞ্জ করব? টপিকটা কি খুবই কনফিডেন্সিয়াল? এআই তাহলে উইথ এআই উইথ 6G নেটওয়ার্ক। 6G নেটওয়ার্ক, ওকে, গ্রেট। ইয়েস, 6G নেটওয়ার্ক, আপনার 6th জেনারেশন নেটওয়ার্ক নিয়ে কথা বলতে চাচ্ছেন। এটা নিয়ে কেন ভালো হবে না? এটা অবশ্যই ভালো হবে, কারণ এই না, জিনিসটা ভালো হবে বলতে মানে ওখানে পেপার কম এর জন্য। পেপার কম, তখন আপনি সাপোর্ট দিবেন 5th জেনারেশন 5th জেনারেশন দিয়ে সাপোর্ট দিবেন। আপনি দেখবেন তখন 5th জেনারেশনের কোনো নেটওয়ার্কিং এ আপনার এআই ইউজ করছে কিনা, তখন আপনি ওটাকে ব্যাকআপ দিবেন। বা এআই কে আপনি সাপোর্ট নিতে পারেন 6th জেনারেশন নেটওয়ার্ক না পাইলে আপনি এআই কে অন্য অন্য নেটওয়ার্কিং সিস্টেমে কিরকম আপনার এআইটা ইনফ্লুয়েন্স করতেছে বা ইনকর্পোরেট করতেছে, ওগুলাকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করবেন। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি আমার 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 জীবনের প্রথম কাজ নিয়ে। তো সেই কাজটা ছিল হলো আপনার আহ আচ্ছা, অত দূরে না যে অনেক ভিতর হয়ে যাবে। তো আমি আপনাকে এটাই বলতে চাচ্ছি যে অবশ্যই আপনি কাজ করবেন, পেপার কম থাকে আপনার পেপার ছোট হবে। পেপার যদি আপনার কম থাকে, আপনি যদি আপনার 5 লাইন দিয়ে আপনার মেসেজ কনভে করতে পারেন, তাহলে আপনার তো বেশি পেপার প্রয়োজন নেই। আর পেপার কম থাকা আরো বেশি ভালো, মানে বিশেষ করে এই ধরনের টপিকে। তার মানে আপনি ওয়ান অফ দ্য ফাস্ট মুভার, আপনি ফাস্ট মুভিং যে ফ্যাসিলিটিসটা আছে বা বেনিফিটটা আপনি পাবেন অবশ্যই, এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কেউ হ্যান্ড রেজ করছিলেন, আবু তালহা। আচ্ছা ভাইয়া, আপনি যখন শুরু করেছিলেন কি কি প্রবলেম ফেস করছিলেন, যেটা আমাদের জন্য আর কি গাইডলাইন হিসেবে যেন না হয়, বা আপনার ফার্স্ট অ্যাপ্রোচটা কিরকম ছিল ভাইয়া? ওকে, ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছিল আমাকে আমার স্যার, উনি, আমি আসলে শুরু করছিলাম হচ্ছে সেকেন্ড ইয়ার থাকতে, তখন আসলে আমাকে এক টিচার আমাকে এরকম এসএসসি কিছু জার্নাল দিয়ে দিয়েছিল, পেপার দিয়ে দিয়েছিল। সেকেন্ড ইয়ার আমাকে মাথার উপর দিয়ে ছিল, আমি পালাইছিলাম 6 মাস পরে। দেন পরে আবার শুরু করছি, নিজে থেকে শুরু করতেছিলাম, বিভিন্ন স্যারদের পিছনে পোক করতেছিলাম, একজন টিচারের কাছে গেছিলাম। আই এম অলসো রেসপেক্টেবল টু হিম অ্যাজ ওয়েল। সো অ্যাকসেপ্টেবল অনেক, কারণ উনি জাহাঙ্গীর আলম সিদ্দিকী স্যার, উনি আমাকে সাহায্য করছেন, উনি আমাকে ওনার ওই মুরাদ স্যার পর্যন্ত রিচ করতে সাহায্য করছে। যদি ওনার থেকে আমি আসলে রাইট ডাইরেকশনটা পাচ্ছিলাম না, তো এই জন্য আমি বললাম যে রাইট ডিরেকশন পাওয়া খুবই ইম্পর্টেন্ট, আপনি কার কাছে যাচ্ছেন। তো পরে মুরাদ স্যারের কাছে যে আমি বুঝতে পারছি রাইট ডিরেকশন, তো আমাকে স্যার যেটা করছে, প্রথম সপ্তাহে যাওয়ার পরে বলছে যে তোমাকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো, তুমি এই টপিকের উপরে 5টা পেপার নামায় নিয়ে আসবা। তখন কোভিড চলতেছিল, তো আমি 5 দিন 7 দিন ভাই আমি পাগলের মতো ঘুরছি এদিক ওদিক, আমাদের লাইব্রেরিতে যে দেখি কোভিড-19 জন্য সব বন্ধ, কোনো অ্যাক্সেস নাই। এই টিচারের কাছে যাই, ওই টিচারের কাছে যাই, কেউ মানে পেপার নামায় দেয় ওই ফেক জার্নাল গুলা, মানে যেগুলো অ্যাভেলেবল অনলাইনে পাওয়া যায়, তো ওগুলা আমি নামায় ইউজ করি। কিন্তু দেখা যায় আসলে স্যারের কাছে নিয়ে গেলে স্যার বলে না, এগুলো এগুলো হবে না, এগুলো ফেক জার্নাল, ভালো জার্নাল নিয়ে আসো। তো 1 সপ্তাহে আমি ইফোর্ট দিয়েছি, সেটার প্রুফ স্যার প্রতিনিয়ত বুঝতে পারছে। দেন সপ্তম দিনে তার দিনে পাশে বসাইছে, বসায় বলতেছে যে আসো তোমাকে দেখা দিই, খুবই ইজি। তখন সাইহাব দিয়ে সে আমাকে পেপার নামানো শিখাইছে। আর ওই দিনের খুশিতে আমি ওই দিনে 1 ঘন্টায় আমি 100 পেপার নামাইছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছে আমি টাকা নামাচ্ছি, কারণ একটা পেপার 35 ইউরো 40 ইউরো করে, আমি মনে হচ্ছে কি কি করতেছি, 40 ইউরো পেপার নামা ফেলতেছি সেকেন্ডে। তো ওই জিনিসটা থেকে আমি একটা লার্নিং পাইছি যে সবসময় পরিশ্রম করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা না করে কখনোই কারোর কাছে যাওয়া যাবে না, বা এটা সলিউশন কি, তাহলে কি হবে আপনি শিখতে পারবেন না। পরবর্তীতে আমি 30 জন একটা টিম লিড করতাম স্যারের আন্ডারে। স্যার তো আর সবাইকে সময় দিতে পারতো না, আমার সিনিয়র ছিল, ইভেন আমার ইউনিভার্সিটি টিচারও আমার কাছে শিখতো, আমার জুনিয়রও শিখতো। তাদেরকে আমি ডিরেক্টলি যখন দেখা দিতাম পেপার কিভাবে নামাতে হয়, 6 মাস পরে নক দিত যে সোহাগ আমি তো ভুলে গেছি কেমনে নামাইতে হয়। তো এই জন্য নিজের থেকে চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করে। তখন দেখবেন যে না পারলে কারোর কাছে গেলে সে আপনাকে খুব পজিটিভলি আপনাকে মানে শিখাবে, এবং সেইটা ফলে আপনি যে শিক্ষাটা হবে, এই শিক্ষাটা আপনার আজীবন কাজে লাগবে। সেকেন্ডলি, আমি যেহেতু প্রবলেম ফেস করছি, ওই যেটা বললাম যে সেন্টেন্স ডেভেলপমেন্টের প্রবলেম হইতো আমার,
যে আমি সেন্টেন্সটা ঠিকমতো ডেভেলপ করতেছি না, আমি খুবই কঠিন ওয়ার্ড ইউজ করতেছি। দেন আমাকে স্যার বলতো যে তুমি এই জিনিসটা মাথায় রাখবে যে তুমি একজন ইউটিউবের কাছে লাভ লেটার লিখতেছো, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কখনোই চাবা না যে এমন কঠিন কঠিন ওয়ার্ড দিছো সে বুঝে না। তো সেই জন্য আরেকটা কথা বলতো যে আমরা যখন আমাদের বান্ধবীদের চিঠি লিখতাম, তখন চিঠিটাকে 100 বার চিঠি লিখে একটা চিঠি পরে পাঠাইতাম, কারণ একটু কাটা ছেঁড়া হইলে আমরা ওটাকে বাদ দিতাম, ছিঁড়ে ফেলতাম। তো ওইরকম রিসার্চ পেপারটা কখনোই একবার লিখার পরে ওটাকে সাবমিট করার মতো হয় না। এটা যত ভালোই রিসার্চার হোক, সেটাকে 10 বার 15 বার 20 বার সেটাকে রিভাইজ করে। তো আপনারা যখন কাজ শুরু করবেন, ইনিশিয়ালি আপনার মাথায় যা আসতেছে আপনি তা লিখেন, লিখার পরে 2 ঘন্টা ব্রেক নেন, একদিন ব্রেক নেন, পরের দিন আবার বসবেন, বসে দেখবেন যে আপনি কি চাচ্ছেন তার সাথে কি আসলে অ্যালাইন করতেছে কিনা, না করলে ইমপ্রুভ করা যায় কোথায়, অল্প অল্প করে ইমপ্রুভ করবেন। এভাবে যখন আগাবেন দেখবেন আপনার কাজ খুব সুন্দর হবে। আমি যেটা বলবো, এটা খুবই আপনার ধৈর্যের একটা কাজ, যদি ধৈর্য ধরতে পারেন খুবই শাইন করবেন, এবং এটা আপনার কনফিডেন্সকে এত গ্রো করবে ইউ ক্যান নট ইমাজিন। আমি যখন এটা করছি, এরপরে আইএলটিএস দিছি, 2 সপ্তাহ প্রিপারেশন আমি আইএলটিএস দিছি, আমি জার্মানিতে আসছি, জার্মানিতে এসে আমার আহ, বাংলাদেশিরা এসে এখানে ঠিকমতো পড়াশোনা করতে ভয় পায়, আমি এখানে 2 সেমিস্টারে সব কোর্স নেওয়া ফেলছি, আমি ফাইট করতেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে, তাদের সাথে আমি ক্লাসে কম্পিট করতেছি, আলহামদুলিল্লাহ আমি রেসপন্স করতেছি। তো ওই সাহসটা দিয়ে দিছে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা বড় সুযোগ তৈরি হবে। স্টেট ভয় পাইতাম, আমি ম্যাথ ভয় পাইতাম, আর এখন আমি ইকুয়েশন তৈরি করে আমি এখন স্টেট হয়তো কাউকে ক্লাস নিতে পারবো। তো এইগুলো জিনিস আপনার মধ্যে তৈরি হবে, অল্প অল্প করে ডেভেলপ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন। জি, সুজন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, হ্যালো। জি জি। ভাই, আপনি যদি আসলে একটু মানে শেয়ার করতেন যে আসলে আপনি স্কলারশিপ পাওয়ার যে জার্নিটা, আর আমি যতটুকু জানি যে জার্মানিতে আসলে মোস্ট প্রবাবলি স্কলারশিপ পাওয়া যায় না, একটা স্কলারশিপ আছে ডাক, যেটা আসলে হুম 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। তো নর্মালি হুম। তো মেবি কোনো ফান্ডিংস পাওয়া যায় না। তো আপনি ইরাসমাস আসলে স্কলারশিপ আছে। কিভাবে? আচ্ছা, এরাসমাস। ওকে। তো ইরাসমাস স্কলারশিপ আছে। এছাড়া এছাড়া কি আরো কি কোনো ওয়ে আছে স্কলারশিপ পাওয়ার, বা আমরা ফার্স্ট যদি অফ অল, কোনোভাবে? জার্মানিতে তো আপনার কোনো টিউশন ফি নাই, জার্মানিতে পড়াশোনা ফ্রি, এটা একটা ব্লেসিং। তো আর স্কলারশিপ, ইরাসমাস স্কলারশিপ আছে, ইউনিভার্সিটি গুলো নিজস্ব স্কলারশিপ আছে। যেমন রিসেন্টলি আমি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, ইউনিভার্সিটি অফ খোলন। ওটা হলো আপনার 700 বছরের পুরাতন ইউনিভার্সিটি, জার্মানির তৃতীয় বৃহত্তম, এবং ওখান থেকে প্রায় 50 জন নোবেল লরিয়েট বের হয়েছে। তো ওই ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল বিজনেস বিজনেস অ্যানালিটিক্স, এটাতে আমি অফার পাইছিলাম, আমি যাই নাই। তো কারণ ছিল যে আমি অলরেডি 30 কেজি শেষ করে ফেলছি। তো ওরা আমাকে অফার করতেছিল যে তুমি এখানে পিএইচডি করতে পারো, তোমাকে ফান্ড করা হয়। তো তারা মানে জার্মানিতে পিএইচডি ফান্ড কম, 1500 থেকে 1600 ইউরো দেয়। 1500-1600 ইউরো তো ভাই, তখন পিএইচডি কেন করবো, আমি তো জব করেই এতে ভালো ইনকাম করতে পারবো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি এসএমএস স্কলারশিপ পাবেন, ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি স্কলারশিপ পাবেন। জার্মানিতে কিছু কোম্পানি আছে যারা আপনার মানে পিএইচডি করায়, মানে এটা বাংলাদেশ থেকে শুনতে অবাক লাগলো, এরা কোম্পানিগুলা আপনি যদি দেখেন যে পৃথিবীতে বড় বড় ইনোভেশন গুলা, ওই ইনোভেশন গুলা কিন্তু কোনো ইউনিভার্সিটি থেকে হয় নাই, সব কোম্পানিগুলাই তৈরি করছে। বিভিন্ন কোম্পানিগুলাই ইআরপি কে আনছে, এসএপি আনছে। তো এরকম কোম্পানিগুলো রিসার্চ করে 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 ইন্টারনেট কারা আনছে, ইন্টারনেট আনছে হলো আপনার আমেরিকার মিলিটারি বেস থেকে আসছে, ওরা মিলিটারি নেটওয়ার্কিং করার জন্য এরকম করছে। তো ইউনিভার্সিটি গুলো সাধারণত ওইরকম রেভলিউশনারি রিসার্চ করে না, কোম্পানিগুলোই করে। তো ওই কোম্পানিগুলো ভালো টাকা দেয় রিসার্চ করতে, তো এইগুলোকে আপনি ফোকাস করতে পারেন। যে বিভিন্ন কোম্পানি সার্কুলার দেয় যে আমাদের কোম্পানিতে একজন পিএইচডি ক্যান্ডিডেট লাগবে, পোস্টডক ক্যান্ডিডেট লাগবে, মাস্টার্সের জন্য ক্যান্ডিডেট লাগবে, তো ওগুলোতে ফোকাস করতে পারেন। যার স্কলারশিপে 2 বছর এক্সপিরিয়েন্স লাগে, সেই ক্ষেত্রে আপনার রিসার্চ করলে সুবিধা কি, একটা রিসার্চ পেপার ইজ ইকুয়াল টু 6 মান্থস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনি যদি একটা রিসার্চ পেপার না থাকে আপনার নয় পিছনে, আপনি 6 মাসে জব এক্সপিরিয়েন্স হিসেবে শোকেস করতে পারবেন। তো এটা আপনার একটা প্লাস পয়েন্ট। জব এক্সপিরিয়েন্স অবশ্যই থাকা ভালো। তো এইগুলো জিনিসই তো ইরাসমাস স্কলারশিপ ট্রাই করতে পারেন এইগুলা। আচ্ছা, আফসান। ভাই, ভাই, হুম, জার্মান ভাষাটা কি শেখা জরুরি যদি আমি জার্মানি যেতে চাই? আর আপনি যে সেকেন্ডলি জার্মানিতে আরেকটা কোশ্চেন। থাকতেন। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, সেকেন্ডলি আরেকটা কোশ্চেন হচ্ছে যে আসলে আমি প্রিভিয়াস ক্লাসেও একই কোশ্চেন করছিলাম। আমি আসলে আপনার কাছে সেটা জানার আগ্রহী। সেটা হইতেছে যে আসলে আপনার প্রোফাইলে কি কি ছিল যা আপনাকে আসলে খুবই মানে সহায়তা করছে স্কলারশিপ পাইতে? আমার পিছনে 8টা রিসার্চ পেপার ছিল। আমার রেজাল্ট ছিল মোটামুটি ডিসেন্ট, আলহামদুলিল্লাহ। আইএলটিএস রেজাল্ট ছিল। আর আর কি ছিল, মানে একটা ইন্টারভিউ হয়েছিল, ইন্টারভিউটা হয়তো ক্র্যাক করতে পারছি, এটাই কাজ লাগছে। তো ভাই, আর কোনো কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল আসলে, বা এটা কি জরুরি আসলে থাকতেই হবে এরকম, বা মানে কতটুকু আপনার, বেনিফিট দেয়? ভাই আপনি ধরেন যে আমি আপনাকে যদি রিড করতে চাই, বা আপনি আপনি একজন, আপনি কিরকম অ্যাক্টিভ মানুষ, এটা আমি রিড করতে গেলে আমি দেখবো যে আপনার একাডেমিক রেজাল্ট দেখতে পাই। এক সেকেন্ড, আমি আমার লাইটটা অন করে দিই। হুম। তো আমি আপনার আপনি কতটা অ্যাক্টিভ এটা আমি বুঝবো কিভাবে? আমি এটা বোঝার জন্য কয়েকটা অপশন আছে। 1 নম্বর অপশন হলো যে আপনার একাডেমিক রেজাল্ট দেখলাম, একাডেমিক রেজাল্ট ভালো না, ইটস ওকে। আমি দেখলাম যে আপনি একটু কোনো সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন, তার মানে আপনি আপনার সময়টাকে কাজে লাগাইছেন, মানে লিড দিছেন, আপনার লিড দিতে ভালো লাগে। বা আপনি ধরেন যে রিসার্চ করছেন, তার মানে আপনি সময়টা কাজে লাগাইছেন। যদি কেউ বলে তোমার রেজাল্ট খারাপ কেন, আপনি যুক্তি দিতে পারবেন যে আমি রিসার্চ ফোকাস করছিলাম, এই জন্য পড়াশোনা ফোকাস দিতে পারি নাই। কিন্তু আপনার রেজাল্ট ভালো না, আপনার কোনো রিসার্চও করেন নাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নেই, কিছুই করেন নাই, আপনাকে বললে আপনি উত্তর কি দিবেন? যে বন্ধুদের সাথে আড্ডা দিছি, আমার 15টা গার্লফ্রেন্ড ছিল আমার প্রোফাইলে, লিখে দিবেন? মানে আমি আপনাদের বসে তো আমি আপনাদের সাথে ফ্রিলি কথা বলতেছি, আহ অন্যভাবে নিন। তো মানে আমি যেটা মিন করতে চাচ্ছি যে আপনি আপনার প্রোফাইলে এমন জিনিস অ্যাড করেন, যে জিনিসটা অ্যাড করলে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে না, সে তার সময়টা কাজে লাগাইছে, সে অ্যাক্টিভ, তাকে আমি যদি আমার এখানে নিয়ে আসি, সে সময়টা কাজে লাগাবে। কারণ আমি আপনাকে মান্থলি 2,500 ইউরো করে দিব, আমি দেখবো যে আপনার কিছুই করেন নাই, আপনার রেজাল্ট ভালো না, কিছুই না, আমি কোন ভরসা আপনাকে নিয়ে আসবো? এই জিনিসটাই। তো সেক্ষেত্রে এই জিনিস মাথায় রেখে আপনার যদি মনে হয় যে না আমার রিসার্চ করা বেশি যুক্তিযুক্ত, আপনি রিসার্চ করবেন। আপনার যদি মনে হয় যে না আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস দিব, ওটা আপনার জন্য যুক্তিযুক্ত, আপনি ওটা করবেন। আপনার যদি মনে হয় যে না আমি পড়াশোনার বেশি বেশি ফোকাস দিব, আপনি ওটা করবেন। আপনি যদি বলেন যে আমি সবগুলাকে এট এ টাইম মেনটেন করতে পারবো, দিস ইজ ভেরি গুড। সো এগুলো অবশ্যই করতে পারেন। যেমন জার্মানিতে যদি কেউ বলে যে আমি রোটারি ক্লাব বা সোশ্যাল অ্যাক্টিভিটিস করছি, ওরা খুবই পছন্দ করে, খুবই খুশি হয়, করতেই পারেন। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন। ভাইয়া, অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কিভাবে রিসার্চ জার্নিটা স্টার্ট করতে পারবো? ভেরি গুড কোশ্চেন। অ্যাজ এ ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে আপনার এই স্টেজে আপনার যেটা হবে যে আপনার বেসিক নলেজ থাকবে, অনেক ইনডেপথ নলেজ থাকবে না ফোর্সে। আপনাকে যদি আমি একটা পেপারের এখন মেথডে ঢুকিয়ে দিই, মেথড পড়তে দিই, আপনি বলবেন যে ভাই আমি মাপ যাই ধোয়া আছি, রিসার্চ পেপারের দিকে আমি জীবনে হাঁটবো না। যেমন আমার মাথা চুল যতগুলো ছিল অনেকগুলা কিন্তু রিসার্চ করার কারণে চলে গেছে, এই জন্য আমি রিসার্চ আমি মোটামুটি বাদ দিছি এখন। আমি ভাইকে বলছিলাম যে ভাই আমি অনেকদিন ডোমেনের বাইরে আছি, কারণ মেন্টাল অনেক প্রেশার পড়ে। তো মানে আপনার মাথা অনেক খাটাতে হবে। তো তো আমি আপনাকে যেটা বলবো, ফার্স্ট ইয়ার থেকে আপনার যেটা করা উচিত যে আপনি অল্প অল্প আপনার আসলে দুনিয়া সম্পর্কে একটু ওপেন থাকতে হবে। আসলে দুনিয়াতে কি চলতেছে, যেটা বললাম আমি, ক্লাউড কম্পিউটিং 2006 সালে প্রথম অ্যামাজন নিয়ে আসছে, অ্যামাজন ওয়েব সার্ভিস নিয়ে আসছে। তারপর 2008 সালে নিয়ে আসছে মাইক্রোসফট আজুর। দেন গুগল নিয়ে আসছে গুগল সার্ভিস বা গুগল ক্লাউড। তারপর আরো কিছু কোম্পানি নিয়ে আসছে। তো আমি যে কোম্পানিতে জব করতেছি, আমি একজন বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি। এমআরডিএস তো এমআরডিএস হচ্ছে হলো আপনার নাম্বার 1 টেকনোলজি, ট্রাভেল টেকনোলজি কোম্পানি। তার মানে আপনারা এয়ারলাইন্সে বা বিমানে কখন টিকিট কাটতেছেন, কোন টিকিটের দাম কতটুকু হবে, বিমান কোথায় আছে, কোনটা দাম বেশি কম, এগুলো যে আমরা নেটে সার্চ দিই, বা বিমানটা কি ঠিক মতো ল্যান্ড করতে পারতেছে কিনা, বা উপরে ট্রাফিক কিরকম, যত ধরনের টেকনোলজি সার্ভিস দিতে হয়, ওই সাপোর্টটা আমাদের ছাড়া চলেই না। হুম। ইভেন জার্মানিতে বা ইউরোপে যদি আসেন, ইউরোপের ট্রেন বা বাস নেটওয়ার্ক, এগুলো সবই আমাদের কোম্পানির টেকনোলজি সাপোর্ট নিয়ে চলে। তো আমাদের একটা বড় ইনফ্লুয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে, পুরো ওয়ার্ল্ডে আমাদের 190টা দেশে চলে।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আহ হুম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি বিজনেস অ্যানালিস্ট হিসেবে ঢুকছি বা ঢুকার ক্ষেত্রে যে সাহসটা পাইছি ওটা আমার ওখান থেকে আসছে। এবং ওখান থেকে আসার ক্ষেত্রে কি হয়েছে, আমি যখন আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি আমাকে বলছে তুমি ক্লাউড সম্পর্কে কি জানো, আমি বলছি ক্লাউড সম্পর্কে আমি কি জানি। বলছে যে আমাকে বলে দিয়েছে ক্লাউড 3টা কোম্পানি ক্লাউড আছে তুমি নাম বলতে পারবা। তো আমার মাথায় মাথায় কাজ করছে যে আমরা বাঙালি তো বুঝিনি যে না পারলেও ঠেলি যে হ্যাঁ আমি পারি। তো আমি বললাম যে হ্যাঁ আমি জানি অ্যামাজনের আছে, গুগলের আছে। তো ভাবলাম যে বড় বড় 2-3টা কোম্পানির নাম বলি। না সরি, আমি বলছি যে গুগলের আছে আর মাইক্রোসফটের আছে আর হলো আহ ইয়ার কি বলে ইলন মাস্কের কোম্পানির আছে। তো বলে না ইলন মাস্কের কোম্পানি নাই, আহ এটা হলো অ্যামাজনের আছে। তো বলতেছে যে সমস্যা নেই তুমি শিখে যাও আস্তে ধীরে। তো এটা দ্বারা আমি বুঝতে পারছি যে আমি জার্মানিতে থেকেও আমি পিছিয়ে আছি। বলতেছি এটা তো সবাই জানে, তুমি এটা জানো না কেন। তো এই যে আপনার দুনিয়াতে এখন কি চলতেছে এটা সম্পর্কে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া হিসেবে এখন থেকে আপনি ইউজ করবেন হলো লিঙ্কডইন। আপনার চেষ্টা করতে হবে যে 4th ইয়ারে ওঠার আগে বা আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশে আসার আগে যেন আপনার লিঙ্কডইনে 500 জন বা মোর দেন 300 আপনার থাকে, মানে কানেকশন থাকে। এবং তারা যেন বেশিরভাগই টপ লেভেলের হয়, আপনার থেকে উপর লেভেলের। আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে আপনার আসলে লিঙ্কডইন প্রোফাইল বাড়ায় ভরে লাভ নেই। চেষ্টা করবেন ফরেনের কারোর সাথে অ্যাড হওয়ার, তাদের প্রোফাইল দেখবেন তারা কি করতেছে। আমার কোম্পানিতে 50 বছরের আমার কলিগ দেখা যাচ্ছে যে সে কোর্স করতেছে, সে এর উপরে কোর্স করতেছে, মাইক্রোসফট আদর উপরে কোর্স করতেছে, পাওয়ার বিআই কোর্স করতেছে, পাইথনের কোর্স করতেছে, ছোট ছোট কোর্স 1 ঘন্টা 1.5 ঘন্টা কোর্স করতেছে। তখন আমি আরো মোটিভেট হই, আরে এরা যদি করে আমি কই না কেন। তো এগুলো জিনিস থেকে আপনি শিখতে পারেন, ওদের সাথে অ্যাড হলে আপনার মধ্যে মোটিভেশন আসবে। তো আপনি ফার্স্ট ইয়ার থেকে থাকা অবস্থা আপনি এটা বেশি করা উচিত যে আপনি এখানে অ্যাক্টিভ হবেন, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সুন্দরভাবে গুছাবেন। দেখবেন যে একজন ভালো লিঙ্কডইন প্রোফাইল হোল্ডারের প্রোফাইল কিরকম। আপনারা চাইলে আমার প্রোফাইল ফলো করতে পারেন, আমি আমার প্রোফাইলটা লিখে দিচ্ছি। আমার প্রোফাইল আমি লিখে দিচ্ছি আপনাদের এখানে, বা আমি আমার প্রোফাইলটা শেয়ারই করে দিই। ভাইয়া আমি আপনার লিঙ্কডইন প্রোফাইল দেখেছি, আপনার অলরেডি 5টা পাবলিকেশন আছে। বাকিগুলো আপডেট করে না। না মনে না ভাই। তো রিসার্চ থেকে ভাই চলে আসছে, আর মতো রিসার্চ আগ্রহ নেই, অনেক ভাই কিছু এই আছে। জন্য মনে আপনি ফুললি ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। না রে ভাই ওরকম না রিসার্চ, কারণ আমার একটা ফ্রেন্ড ছিল ও অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছে, ও ভালো ফান্ড পাইছে।